বাড়ি ফিরে এসে সবাই তো নীরার প্রশংসা করছে। আজাদ সাহেব সবার কথা শুনে বললেন, তোমাদের পছন্দ হয়েছে এইটাতেই আমি খুশি। আমার পরিবার খুশি মানে আমি খুশি। তবে তোমরা আসতে এত দেরি করলে কেন? অরণি আব্বু নীরার মা তো না খাইয়ে আসতেই দিল না। আমি কিন্তু আজ একটা জিনিস বুঝেছি। নীরার মা ও আপুকে অনেক ভালোবেসে ফেলেছে। হয়তো ছেলের বন্ধুর বউ বলে কথা, আদর তো একটু বেশি করবেই। আয়ান, অরণি, তোমার কি হিংসে হচ্ছে? অরণিকে খেপানোর জন্য, এই জন্যই তো বলি কেমন পোড়া পোড়া গন্ধ আসতেছে। অরণি, আমার আর খেয়ে দে কাজ নেই। সিয়াম, অরণি, তোমরা গল্প করো, আমার আবার সকালে অফিস আছে। আয়ান, বাবা আপনি বিয়ের দিন তারিখ ঠিক করে আমাদের জানিয়েন। আমরা কাল সকালে চলে যাব। আমার অফিসে কাল যেতেই হবে। আজাদ সাহেব, আমার মনে হয় সামনের মাসের 3 তারিখের দিকে বিয়েটা হলে ভালো হবে। আমাদের জন্যও সুবিধা হবে। অরণি আব্বু, এই মাসেরই তো আজ 19 তারিখ, বেশি দিন আর সময় কই। আয়ান, আমার মনে হয় এটাই ঠিক আছে। কি বলো প্রাপ্তি? প্রাপ্তি, আমি কি বলবো, তোমরা যা ভালো মনে করো। নীলিমা বেগম, প্রাপ্তি আর অরণি, তোরা সবকিছু গুছিয়ে এই বাড়িতে চলে আয়। তারপর সবকিছু ভাবা যাবে। আয়ান, আয়ান হাই তুলে, প্রাপ্তি উঠো, আমার ঘুম আসছে। কাল অনেক সকাল সকাল উঠতে হবে। কথা শেষ করে সবাই সবার রুমে ঘুমাতে চলে গেল। প্রাপ্তি রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমাতে এলো। আয়ান বসে বসে অভ্রর সাথে ফোনে কথা বলছে। প্রাপ্তিকে এসে শুইতে দেখে আয়ান ফোন রেখে দিয়ে, বিকেলবেলা যেই কথাটা বলেছি মনে আছে? প্রাপ্তি, অনেক কথাই তো বললে। কোনটা মনে রাখব? আয়ান বাবু, আমি জানি তোমার মনে আছে, কারণ আমার বউ তো আমি ভালো করেই চিনি। প্রাপ্তি, তোমার এই সব কথা বাদ দিয়ে ঘুমাও, সকালে আবার বাসায় যেতে হবে। আয়ান, না আমি ঘুমাবো না, আগে তুমি বলো তুমি আমার কথায় রাজি? প্রাপ্তি, আমি তোমাকে জোর করব না, তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি কিছুই করব না। কথাটা বলেই আয়ান অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে পড়ল। প্রাপ্তি চুপ করে বসেই আছে, কি বলবে আয়ানের কথায়। অনেক তো কষ্ট দিয়েছি আয়ানকে, আর কত কষ্ট দিব? আয়ানের মতো ছেলে আমার থেকে আরো ভালো মেয়ে বিয়ে করতে পারত। আমি তার যোগ্য না, তবুও আমায় কত ভালোবাসে, কত কেয়ার করে। আমাকে বিয়ে না করলে এত কষ্ট সহ্য করতে হতো না। ওকে ওর পরিবার থেকে আলাদা থাকতে হতো না। কথাগুলো ভাবতেই প্রাপ্তির চোখে পানি টলমল করছে। আস্তে করে পিছন দিক থেকে আয়ানকে জড়িয়ে ধরে আয়ানের পিঠে মুখ গুজে শুয়ে পড়ল। আয়ান প্রাপ্তির ছোঁয়ার অনুভূতি পেয়ে প্রাপ্তিকে ছাড়িয়ে প্রাপ্তির দিকে ফিরে ওকে জড়িয়ে ধরে। কি ব্যাপার মহারানী, নিজের ইচ্ছায় জড়িয়ে ধরেছে, আমি তো বিশ্বাস করতে পারছি না। তবে এই জড়িয়ে ধরার মাঝে একটা মায়া লুকিয়ে আছে। 2টা বছর এতটা কাছে থেকেও এই মাটা ভীষণ মিস করেছি। প্রতিটা রাতে তোমার ঘুমের পরে যখন তোমার দিকে তাকাতাম, ইচ্ছে করত তোমাকে একবার ছুঁয়ে দেখি, কিন্তু সাহস হতো না। প্রাপ্তি, আমি ও মাঝে মাঝে তোমায় দেখেতাম। আমারও ইচ্ছে করত তোমার বুকে মাথা রেখে ঘুমাতে। কিন্তু কেন জানি পুরনো সেই দিনগুলোর কথা মনে হলেই আমার কাছে সব অসহ্য লাগত। তখন মনে হতো আমি মরে যাওয়াটাই ভালো ছিল। প্রাপ্তি কথাটা বলতেই আয়ান প্রাপ্তির ঠোঁটের উপর আঙুল দিয়ে, আর কখনো এই কথা বলবে না, আজকের জন্য ক্ষমা করে দিলাম। যদি এই কথা তোমার মুখ থেকে দ্বিতীয়বার শুনেছি, আমার থেকে খারাপ আর কেউ হবে না। এইভাবে কথা বলতে বলতে কখন দুজনে ঘুমিয়ে পড়ল মনে নেই। সকালে প্রাপ্তি উঠেই ফ্রেশ হয়ে এসে আয়ানের পাশে বসে একটা শোলা নিয়ে কানে সুরসুরি দিতে লাগল। আয়ানকে সুরসুরি দিতেই লাফ দিয়ে উঠে বসে দেখে প্রাপ্তি একেবারে গোসল করেই ফ্রেশ হয়ে বসে আছে। আয়ান দুষ্টামি করে, কি ব্যাপার মহারানী, একদম সকাল সকাল গোসল সেরে নিয়েছ? আমার জানা মতে রাতে তো আমি তোমার সাথে কিছু করেনি। আয়ান, বাসায় যাবা না?
আমাদেরকে তো বাসায় নামিয়ে দিয়ে তোমার আবার অফিসে যেতে হবে। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাও। বলে প্রাপ্তি উঠতে যাবে তখনই আয়ান হাত টেনে নিজের কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে নাকের সাথে নাক লাগিয়ে এইটা কিন্তু আমার আনসার নয়। প্রাপ্তি নিজেকে ছাড়িয়ে এইটাই আনসার বলে উঠে রুম থেকে চলে গেল। ড্রয়িং রুমে গিয়ে দেখে রেশি রেডি হয়ে বসে আছে। নীলিমা বেগম টেবিলে নাস্তা দিতে দিতে প্রাপ্তিকে আসতে দেখে, দেখো না প্রাপ্তি, রেশি সে সকাল থেকে রেডি হয়ে বসে আছে, কিছু খাচ্ছেও না। তোরা সত্যিই আজ চলে যাবি? প্রাপ্তি আম্মু এখন যেতেই হবে, 2 দিন পর তো চলেই আসব। অরণি তো আছে এখন তোমার কাছে। আমিও থেকে যেতে পারতাম যদি তোমাদের জামাইয়ের অফিসে যেতে অসুবিধা না হতো। রেশির দিকে তাকিয়ে মুচকি হেসে, রেশি নাস্তা করছো না কেন? রেশি তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। সকালে নাস্তা করে আয়ানরা বেরিয়ে পড়িল। রেশি আর প্রাপ্তিকে বাসায় নামিয়ে দিয়ে আয়ান অফিসে চলে গেল। আয়ানকে দেখেই অভ্র এগিয়ে এসে, স্যার আপনি মিষ্টি খাওয়াবেন কখন? আয়ান নিজের রুমে যেতে যেতে, তোকে কতবার বলেছি আমাকে স্যার বলে ডাকবি না, তারপরেও তুই স্যার বলছিস কেন? অভ্র এইটা তো অফিস, ফর্মালিটি মেনে তো চলতেই হয়। তুই অফিসের এমডি মানে আমাদের স্যার, তোকে যদি সবার সামনে আমি আয়ান বলে ডাকি তাহলে আমারও খারাপ লাগবে। সবাই বলবে আমি তোকে বন্ধুত্বের দোহাই দিয়ে ব্যবহার করছি। আয়ান, অভ্র কাছ থেকে ফাইলগুলো নিয়ে বসতে বসতে, বুঝলাম। এখন বল কিসের মিষ্টি তোকে খাওয়াবো? অভ্র ভাবিকে কাছে পেয়ে সব ভুলে গেলি? মিষ্টি 2টা কারণে খাওয়াবি। 1, ভাবি তোর সাথে এখন ঠিকমতো কথা বলছে। 2, আসিফ ভাইয়ার বিয়ে। এখন বল কখন খাওয়াবি? আয়ান, ওকে আজ রাতেই। তুই আমার বাসায় ডিনার করবি, আর একসাথে মিষ্টিও খাওয়া হয়ে যাবে। অভ্র, তোকে তো একটা কথা বলা হয়নি। 12টার সময় আমাদের নতুন ক্লায়েন্ট আসবে আর বসো বলছে মিটিংটা তুই সামলে নিতে। বসো এটাও বলছে তুই ছাড়া ভালো প্রেজেন্টেশন কেউ দিতে পারে না। আচ্ছা আয়ান, একটা সত্যি কথা বলবি? আয়ান, তোর সাথে কখনো মিথ্যা বলেছি? অভ্র, মিথ্যা বলিসনি, ঠিকই অনেক কিছু লুকিয়েছিস। আমার মনে হয় এইখানে আসার আগে তুই বড় কোনো কোম্পানিতে চাকরি করেছিস। আমি কি ঠিক বলেছি আয়ান? আয়ান, তোর হঠাৎ করে এইগুলো মনে হলো কেন? অভ্র, হঠাৎ নয়, আমার সবসময় তোর কাজ দেখে, তোর লাইফস্টাইল দেখে মনে হয়। আয়ান অভ্র কথা কিছু না বলে চুপচাপ ফাইলগুলো দেখছে আর ভাবছে কি বলবো অভ্রকে। আব্বুর নাম বললে অভ্র হয়তো চিনে যাবে, এতে আমার প্রাপ্তিকেও ছোট করা হবে। অভ্র, কিরে কিছু বলছিস না কেন? আয়ান, পরে একসময় বলবো। আচ্ছা, যে ক্লায়েন্ট আসছে ওদের কোম্পানির নাম কি? অভ্র, চৌধুরী ইন্ডাস্ট্রি। আবিদ চৌধুরীকে চিনি, শুনি নিজেই নাকি আজ আসবে। আমাদের কোম্পানির কাজ নাকি ওনার খুব ভালো লেগেছে। সব তো তোর জন্যই বল। আবিদ চৌধুরী। নিজের বাবার নামটা শুনেই আয়ানের সবকিছু যেন ঘুরপাক খাচ্ছে। অভ্র দিকে আশ্চর্য ভরা দুটো চোখ নিয়ে তাকিয়ে আছে আয়ান। নিজের হাত থেকে ফাইলগুলো রেখে ঘড়ির দিকে তাকালো আয়ান। সময় আর বেশি নেই, হয়তো একটু পর চলে আসবে আবিদ চৌধুরী, কারণ সময়ের ব্যাপারে খুব সতর্ক তিনি। অভ্র আয়ানের চোখমুখের অবস্থা দেখে, কিরে কি হয়েছে তোর? ওনাকে চিনিস নাকি আগে থেকে? নামটা শুনে কেমন জানি মনে হচ্ছে তোকে। আয়ান, অভ্র মিটিংটা তুই সামলে নিতে পারবি না? প্রাপ্তিকে দেখতে খুব ইচ্ছে করছে। ওই বাড়ি থেকে এসেছে, হয়তো মন খারাপ করে আছে, ওকে এখন একটু সময় দেওয়া উচিত। অভ্র অট্ট হাসি দিয়ে, তুই এত বউ পাগল কেন বলতো? মিটিং শেষ করেই বাসায় চলে যাস, কেউ তোকে আটকাতে যাবে না। এমন সময় অফিসের স্টাফ সাইড এসে, স্যার আবিদ চৌধুরী এসে মিটিংয়ে যোগ দিয়েছেন, বসো আপনাকে ডাকছেন।
সাইদের কথা শুনে অভ্র দিকে তাকালো আয়ান। অভ্র স্যার, তাহলে আপনি যান, আমি ফাইলগুলো গুছিয়ে আসছি। আয়ান, সাইদ চলো। আব্বুর কোম্পানি হয়তো এই কোম্পানি থেকে ছোট হতে পারে, কিন্তু আমার আব্বু তো আমার কাছে ছোট নয়। অভ্র সবসময় বলে এই কোম্পানিটা আমার জন্যই আজ এত দূর পর্যন্ত এসেছে, কিন্তু এইভাবে আব্বুর সামনাসামনি হতে হবে আমাকে আমি কখনোই ভাবিনি। আয়ান দরজা খুলে ভিতরে ঢুকতেই সবাই দাঁড়িয়ে পড়ল। আবিদ চৌধুরী আয়ানকে দেখেই চোখ বড় বড় করে আয়ানের দিকে তাকিয়ে আছে আর ভাবছে ও এইখানে কি করছে, ওকে দেখে সবাই এইভাবে দাঁড়িয়ে গেল কেন? আয়ান সবাইকে বসতে বলে নিজের চেয়ারের পাশে দাঁড়াল। কিভাবে বসবে সে এই চেয়ারে, যেইখানে পাশের চেয়ারটায় তার বাবা বসে আছে? আয়ান, আপনারা সবাই কেমন আছেন? পাশের একজন বলল, স্যার আমরা তো ভালোই আছি, কিন্তু আপনাকে দেখে অবাক হয়েছি। অভ্র এসে, স্যার আসব? আয়ান ইয়েস। অভ্র কাছ থেকে ফাইল নিয়ে বলল, আপনি কেন অবাক হলেন বললেন না তো? লোকটা আপনাকে দেখেই এত অল্প বয়সে এত দূর, এইটা কি ভাবা যায়? আয়ান মুচকি হেসে, আসলে আমার আব্বু বিখ্যাত বিজনেসম্যান। আমি যদি ওনার ছেলে হয়ে পিছিয়ে থাকি তাহলে তো আমার আব্বুকে অসম্মান করা হলো। এইবার আমরা কাজের কথায় আসি। কথাটা শুনে অভ্র অবাক হয়ে আয়ানকে দেখছে। সে এতদিন যা অনুমান করেছে তা দেখছি সত্যিই হল। আবিদ চৌধুরীর রাগে চোখগুলো লাল হয়ে আছে, গম্ভীর হয়ে টেবিলের দিকে তাকিয়ে বসে আছে। আজ নিজের ছেলের জ্ঞানমূলক কথা শুনতে হচ্ছে। কেন জানি খারাপও লাগছে না। আমার ছেলেটা হয়তো আমাকে দেখানোর জন্যই এত দূর পাড়ি দিয়েছে। আয়ানকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে দেখে অভ্রস্যার, আপনি বসছেন না কেন? বসে কথা বলুন। আয়ান, অভ্র তুমি ভালো করেই জানো আমি সব জায়গায় বসি না। এইখানে সবাই আমার মুরব্বি, আমি ওনাদের ছেলের মতো, আমি এইখানে বসলে ওনাদের অসম্মান করা হবে। আবিদ চৌধুরী বুঝে গেছে আয়ান যে তাকেই শোনানোর জন্য কথাগুলো বলেছে। আয়ান প্রেজেন্টেশন দেখে আবিদ চৌধুরী মুগ্ধ চোখে তাকিয়ে আছে ছেলের দিকে। এমন সময় আয়ানের ফোন বাজতেই আয়ান বিব্রতবোধ নিয়ে সরি বলে ফোনটা পকেট থেকে বের করে দেখে প্রাপ্তির নাম্বার। প্রাপ্তি আমাকে কখনোই আর ফোন দেয়নি, আজ এমন সময় দিল, কলটা রিসিভ না করলে হয়তো ওর মন খারাপ হয়ে যাবে, তাই একটু সরে গিয়ে কলটা রিসিভ করে, বাবু আমি মিটিংয়ে আছি, আর মিটিং শেষ করেই তোমাকে ফোন দিচ্ছি, প্লিজ রাগ করো না। প্রাপ্তি ওকে। কথা শেষ করে আয়ান তার কাজে মন দিল। না, আব্বুকে দেখে এইভাবে দুর্বল হলে আমায় চলবে না, আমাকে শক্ত হতে হবে। সবকিছু শেষ করে আয়ান আবিদ চৌধুরীর সাথে ডিলটা ফাইনাল করে নিল। এমনভাবে তাদের মধ্যে কথা চলতে থাকে মনে হচ্ছে আজই তাদের বিজনেসের কাজে প্রথম দেখা। আয়ান কাজ শেষ করে রুম থেকে বেরিয়ে নিজের রুমে এলো। অভ্র এসে, আমি বললাম না তুই ছাড়া এইরকম প্রেজেন্টেশন কেউ দিতে পারে না। আবিদ চৌধুরী খুশি হয়েই ডিলটা করে নিল। আয়ান চুপচাপ বসেই আছে, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। মাথায় একটা কথায় ঘুরপাক খাচ্ছে, আজ আমার নিজের বাবার সাথেই বিজনেসের সম্পর্ক। অভ্র আয়ানকে চুপ থাকতে দেখে, কি রে আমি একাই বকবক করে যাচ্ছি আর তুই চুপ করে এত কি ভাবছিস? তুই তখন মিটিংয়ে একটা কথা বললি, তোর বাবা নাকি বিজনেসম্যান। অবশ্য আমি আগেই বুঝেছিলাম তুই আমার কাছে অনেক কিছু লুকাচ্ছিস। আয়ান, অভ্র তুই ঠিকই বলেছিস। সত্যি কখনো লুকানো যায় না, সেটা যে কোনো সময় সামনে চলে আসে। জানিস অভ্র, আজ আমি কার সাথে প্রজেক্টের ডিল করেছি? অভ্র হাসি দিয়ে, কেন জানব না, আবিদ চৌধুরীর সাথে। আয়ানের বাহিরেও ওনার সাথে আমার একটা পরিচয় আছে, আর সেটা হলো উনিই আমার বাবা। অভ্র বিস্মিত কণ্ঠে, মানে তোর বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোদের দুজনকে দেখে তো তা মনে হলো না। এমনভাবে ছিলি মনে হলো তোদের আজকেই প্রথম দেখা। আয়ান, সে অনেক কথা সময় করে, তোকে একদিন বলবো। আচ্ছা আমি তাহলে এখন আসি, তুই রাতে কিন্তু বাসায় আসবি।
সে কখন আমি ফোন দিলাম মিটিংয়ে আছে বলে যে রেখে দিল তার কোনো খবর নেই। বাসায় যে দিয়ে গেল একটা বার ফোন দিয়ে খবর নেওয়ার প্রয়োজন বোধ করল না। আগেই ভালো ছিল, কথা বলতাম না, ফোনও দেওয়া লাগত না। জামা কাপড় গুছাইতে গুছাইতে বিড়বিড় করছে প্রাপ্তি। আয়ান এসে পিছন থেকে জড়িয়ে ধরে, কি হয়েছে আমার লক্ষ্মী বউয়ের? আমার উপর কি তার রাগ হয়েছে? প্রাপ্তি আয়ানকে দেখে অবাক হয়ে, তুমি এই সময় বাসায় চলে এলে? শরীর খারাপ নাকি? দেখি সামনে আসো। আয়ান প্রাপ্তিকে আরো শক্ত করে জড়িয়ে ধরে, এতক্ষণ আমাকে বকা দেওয়া হচ্ছে, এখন আবার ভালোবাসাও দেখানো হচ্ছে। প্রাপ্তি আমার যা খুশি তাই করব, তাতে তোমার কি? আমার হাজবেন্ডকে আমি মারব, আদর করব, হাতে একটা চিমটি কেটে চিমটি কাটব, তাতে আয়ান চৌধুরী কি? আয়ান ওহ, ব্যথা পেলাম তো। প্রাপ্তিকে নিজের দিকে ফিরিয়ে, আচ্ছা তুমি সত্যি আমাকে মারবে? ওকে তাহলে শুরু করো। প্রাপ্তি আয়ানকে ছাড়িয়ে, ফাজলামো করা হচ্ছে আমার সাথে? এখন যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আসো। আয়ানের হাতে তোয়ালেটা ধরিয়ে দিয়ে প্রাপ্তি রুম থেকে বেরিয়ে গেল। আয়ান ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে বসতে বসতে, রেশি কোথায়? প্রাপ্তি ওর শরীরটা ভালো লাগছে না, তাই আগেই খাইয়ে মেডিসিন দিয়ে দিলাম, হয়তো শুয়ে আছে। ভাবছি ভাইয়ার বিয়েটা শেষ হলে রেশির বিয়ের জন্য ছেলে দেখব। আয়ান খেতে খেতে, রেশি যদি বলে ও বিয়ে করবে না, ও ওর পরিবারের কাছে ফিরে যেতে চায়, তখন? কথাটা শুনে প্রাপ্তি মন খারাপ করে, হুম সেটাই, তবে একবার বলতে অসুবিধা কোথায়? আয়ান হুম, তোমাকে তো বলতে ভুলে গেছি, রাতে অভ্র আসবে, আমাদের সাথে খাওয়া দাওয়া করবে। প্রাপ্তি সমস্যা নেই। আয়ান রান্না করতে তোমার কষ্ট হবে না? এক কাজ করলে কেমন হয়, সব রান্না বাহিরের থেকে নিয়ে আসি? প্রাপ্তি কোনো দরকার নেই, আমিই পারব। অভ্র আমার ভাইয়া মতো, ভাইকে রান্না করে খাওয়াবো, এতে কষ্ট কিসের? তুমি কোনো চিন্তা করো না, আমি পারব। আয়ান আমি জানি তুমি পারবে, কিন্তু তোমার তো কষ্ট হবে। প্রাপ্তি বললাম তো তুমি চিন্তা করো না। আচ্ছা তোমাকে একটা কথা বললে রাগ করবা? আয়ান রাগ করব কেন? কি বলবে বলো? প্রাপ্তি ভাইয়ার বিয়েতে তোমাদের বাড়ির সবাইকে ইনভাইট করলে কেমন হয়? আয়ান তুমি ভালো করেই জানো ওরা আসবে না। প্রাপ্তি আকাশ ভাইয়া আর ভাবি তো আসতে পারে, প্লিজ বলো না। আয়ান কি বলি বলো তো? তুমি আমার কাছে কোনো দিন কিছু চাওনি, এখন এমন একটা কথা বললে, তবে চেষ্টা করে দেখতে পারি। আবিদ চৌধুরী নিজের রুম অন্ধকার করে ইজি চেয়ারটায় বসে দুলছে। কেমন জানি নিজেকে আজ একা লাগছে। সবার মাঝে থেকেও চারপাশটা কেমন খা খা করছে। আয়ান যখন এই বাড়িতে ছিল, যখনই বাসায় থাকত, হইচই করে বাড়িটা মাতিয়ে রাখত। অফিসে থাকলেও নিজের কাজগুলো মন দিয়ে করত, কখনো কোনো কিছু বলে দিতে হয়নি। আজ একটা মেয়ের জন্য আমার ছেলে আমাকে পর্যন্ত ত্যাগ করে দিল। আমার সম্মানের কথা একটাবার চিন্তা করল না। এই 2টা বছর আমি হয়তো একটু বাড়াবাড়ি করে ফেলেছিলাম, সবাইকে ওর সাথে যোগাযোগ করতে না দিয়ে। সবাই হয়তো ভাবে আমার মনে কোনো মায়া নেই, কারো প্রতি কোনো ভালোবাসা নেই। আমার মন পাথরের মতো। সত্যি কি তাই? কথাগুলো ভাবতেই গলাটা কেমন জানি ভারী হয়ে আসছে। আয়েশা বেগম রুমে ঢুকে অন্ধকার দেখে লাইটটা জ্বালিয়ে, আবিদ চৌধুরীকে দেখে, কি হয়েছে? বাহিরের থেকে আসার পর থেকেই দেখছি মন খারাপ। কিছু হয়েছে? আবিদ চৌধুরী চশমাটা মুছে পড়তে পড়তে দীর্ঘশ্বাস পেলে বলল, না কিছু না। আকাশের ফোনটা অনেকক্ষণ থেকে বেজে যাচ্ছে, আকাশ ওয়াশরুমে থাকায় ফোনটা ধরতে পারছে না। সুমি এসে দেখে বারবার আকাশের ফোনে কল আসছে। সুমি, আকাশ তোমার ফোনটা অনেকক্ষণ থেকে বেজে যাচ্ছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বের হও। আকাশ তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে, রিসিভ করনি কেন? সুমি, তোমার অফিসের কলও তো হতে পারে, তাই করিনি।
আকাশ ফোন নিয়ে দেখে আয়ানের নাম্বার থেকে ফোন। আকাশ আয়ান ফোন করছে। সুমি নাম্বার ওর নাম দিয়ে সেভ করনি কেন? আমি ভাবলাম অন্য কেউ। আকাশ আব্বুর চোখের সামনে কখন পড়ে যায় ঠিক আছে? দেখি কেন ফোন করছে। ফোন রিসিভ করে, কেমন আছিস? আয়ান এই তো ভালো। কি করছিস সবাই? আমার সুইট হার্ট কোথায়? আকাশ সবাই ভালো। তোর ভাবি ও আছে ভালো। আমার সামনেই আছে। আয়ান কাল আব্বু কিছু বলেছে? আকাশ না তো কেন কি হয়েছে? তবে কাল অনেক গম্ভীর ছিল। কারো সাথে কথা বলেনি। রাতে খাওয়া খায়নি। আয়ান কাল আমার সাথে দেখা হয়েছে আব্বুর। তাও এমনভাবে দেখা হবে যা আমি কখনোই কল্পনা করিনি। যাই হোক তোকে একটা কারণে ফোন দিয়েছি ভাইয়া। আকাশ কি কারণ বল? আয়ান প্রাপ্তি একটা আবদার করেছে। ও কখনোই আমার কাছে কিছু চায়নি। এখন এমন একটা জিনিস চেয়ে বসল যা তুই ছাড়া মিটানো সম্ভব না। আকাশ তুই শুধু একবার বল প্রাপ্তি কি চায়? সাথে সাথেই দেখবি প্রাপ্তির সামনে পৌঁছে গেছে। আয়ান আসলে আসিফ ভাইয়ার বিয়ে সামনের মাসে ৩ তারিখ। এখন প্রাপ্তির ইচ্ছা তুই আর ভাবি এই বিয়েতে আসবি। আমি জানি বাড়িতে বললে আব্বু তোকে আসতে দিবে না, তাই তোকে আলাদাভাবে বললাম। প্রাপ্তির এই আবদারটা তোকে পূরণ করতেই হবে ভাইয়া। তুই ছাড়া যে এইটা কেউ পারবে না। আকাশ কি বলবো তোকে বুঝতে পারছি না। আচ্ছা আমি তোকে পরে জানাবো। আয়ান ঠিক আছে, তুই আমাকে জানাস। তাহলে এখন রাখি। ফোনটা রেখে আয়ান সুস্থির নিঃশ্বাস ফেলে ভাইয়া যখন বলেছে তাহলে ঠিকই চেষ্টা করবে। বিয়ের দিন ঘনিয়ে এসেছে, তাই প্রাপ্তি আর আয়ান এই দিকটার সবকিছু সামলিয়ে প্রাপ্তিদের বাড়ি গেল। বিয়ের কেনাকাটা নিয়ে সবাই অনেক ব্যস্ত। আসিফ আর নীরার মাঝে মাঝে ফোনে কথা চলতে থাকে। নীরা চৌঅঞ্চল প্রকৃতির মেয়ে আর আসিফ সবসময় গম্ভীর থাকতেই পছন্দ করে। মেয়েদের সাথে তেমন বেশি কথা বলে না। নিজের বোনদের নিয়েই তার ভাবনার জগৎ। সেই জগতে কোনো মেয়েই জায়গা করে নিতে পারেনি। এখন নীরাই হবে সেই জায়গার মালিক। সকালবেলা কলিং বেলের শব্দ শুনে রফিক গিয়ে দরজা খুলল। আবিদ চৌধুরী পেপার পড়তে পড়তে নিজের রুম থেকে ড্রয়িং রুমে বসল। আকাশ ও নাস্তা করার জন্য নিচে নেমে এলো। কিন্তু আবিদ চৌধুরীকে পেপার পড়তে দেখে নিজেও বসে পড়ল। রফিক দরজার সামনে 2 জন লোককে দাঁড়িয়ে থাকতে দেখে, কাকে চাই? একজন বলল, আবিদ চৌধুরী আছে? রফিক জি স্যার ভিতরেই আছে, কিন্তু আপনারা কারা? দ্বিতীয় লোক, আমরা কুরিয়ার থেকে এসেছি। আসলে কয়েকদিন আগে আবিদ চৌধুরীর নামে কয়েকটা পার্সেল এসেছে। সমস্যা থাকার কারণে দিয়ে যেতে পারিনি। আবিদ চৌধুরী রফিককে দরজায় দাঁড়িয়ে কথা বলতে দেখে, রফিক কোনো সমস্যা? রফিক পার্সেলগুলো নিয়ে লোকগুলোকে বিদায় দিয়ে আবিদ চৌধুরীর কাছে আসলো। আবিদ চৌধুরী তোমার হাতে এইগুলো কি? রফিক জানি না স্যার, কুরিয়ার থেকে আসছে আপনার নামে। আবিদ চৌধুরী আকাশ, খুলে দেখো তো এইগুলোতে কি আছে। সুমি আর আয়েশা বেগমও রান্নাঘর থেকে এগিয়ে এলেন। আকাশ পার্সেলগুলো খুলতেই সবাই অবাক হয়ে আছে। সবার জন্য জামা কাপড়। কে পাঠিয়েছে এইগুলো? সুমি আবিদ চৌধুরীর দিকে তাকিয়ে, বাবা আপনি সবার জন্য শপিং করে তো সবাইকে সারপ্রাইজ করে দিলেন। আবিদ চৌধুরী সুমি আমি কোনো শপিং করিনি। কিন্তু এইগুলো কে পাঠিয়েছে? আকাশ আব্বু দেখো, মনে হচ্ছে এইখানে দেখছি সবার থেকে রুমকির জন্যই বেশি। আবিদ চৌধুরী কিন্তু এইগুলো পাঠালো কে? সুমি মনে হচ্ছে যে শপিং করেছে সে জেনে বুঝেই করেছে। সবাই চিন্তায় পড়ে গেল কে পাঠিয়েছে এইসব। আয়েশা বেগম আকাশের দিকে তাকিয়ে, আমার মনে হয় এইগুলো আয়ানই পাঠিয়েছে। আয়ান ছাড়া কে আর পাঠাবে বল? সুমি মা আপনি ঠিকই বলেছেন।
এইগুলো আয়ানই পাঠিয়েছে হয়তো। আবিদ চৌধুরী কিছু না বলেই নিজের রুমের দিকে চলে গেলেন। রুমে গিয়ে ভাবছে আমি যদি এখন ওদের কিছু বলি হয়তো এতে বিপরীত হতে পারে। সবকিছুতেই বাড়াবাড়ি করা ঠিক হবে না। আমাকে এখন বুঝে শুনে কাজ করতে হবে। সুমি আয়েশা বেগমের দিকে এগিয়ে গিয়ে, মা, বাবা কিছুই না বলে চলে গেল? আমার কাছে কেমন গোলমাল লাগছে। আয়ান এইগুলো পাঠিয়েছে শুনেও বাবা কোনো রিয়েক্ট করলেন না। আপনি কি কিছু বুঝতে পেরেছেন? নাকি বড় কোনো ঝড় আসতে চলেছে? আকাশ, সুমি, তুমি একটু বেশিই ভাবছ। বাবা হয়তো আয়ানকে আস্তে আস্তে মেনে নেওয়ার চেষ্টা করছে। আমরা একা আয়ানকে ভালোবাসি তা কিন্তু না, বাবাও আয়ানকে অনেক ভালোবাসে। ভুল বুঝাবুঝি সবার মাঝেই থাকে। হয়তো বাবার অভিমানটা একটু বেশিই করেছে। আয়েশা বেগমের চোখগুলো ছলছল করছে। কিছু না বলেই রান্নাঘরের দিকে চলে গেল। প্রাপ্তিদের বাড়ি সাজানো শুরু হয়েছে। তার মামা, মামি, চাচা, চাচি অনেকেই চলে এসেছে। শপিং নিয়ে আয়ান, প্রাপ্তি, অরণি অনেক ব্যস্ততার মধ্যে কাটাচ্ছে। আজাদ সাহেবের একটাই কথা, সবকিছু যেন ঠিকঠাকভাবেই হয়। তার একটা মাত্র ছেলে, কোনো কিছুতে যেন কমতি না থাকে। আজাদ সাহেব বেশিরভাগ দায়িত্ব আয়ানের কাঁধে দিয়েছে। আয়ান ছাড়া তিনি কাউকে ভরসা করতে পারেন না। সিয়াম সবসময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। আয়ান অভ্রকে ফোন দিয়েছে আসার জন্য। সন্ধ্যায় বসে সবাই আড্ডা দিচ্ছে নীলিমা বেগমের রুমে। কি কি কেনাকাটা করেছে সবাইকে দেখাচ্ছে প্রাপ্তি। আয়ান দরজায় দাঁড়িয়ে অনেকবার ইশারা করছে তার কথা শোনার জন্য। সবার সেই দিকে নজর না পড়লেও প্রাপ্তি দেখছে। প্রাপ্তি ভাবছে হাতের কাজ শেষ করেই তারপর যাবে। কিন্তু আয়ানকে আবার ইশারা করতে দেখে অরণি, আপু, তুই যা, আমি সবাইকে দেখাচ্ছি। তুই না গেলে ভাইয়া হয়তো এইখানেই জ্ঞান হারাবে। কথাটা শুনে সবাই হাসতে শুরু করল। আয়ান লজ্জা পেয়ে মাথা চুলকাতে চুলকাতে বলল, আসলে প্রাপ্তি, তোমার সাথে আমার জরুরি কথা আছে, প্লিজ শুনে যাও। প্রাপ্তি রাগী ভাব নিয়ে আয়ানের কাছে গিয়ে, চলো জানি আমি কি কথা আছে। প্রাপ্তি আর আয়ান চলে যেতেই প্রাপ্তির চাচি, মেয়েটার কপাল অনেক ভালো। না হলে এমন বর কেউ পায়? কাল আসার পর থেকে দেখছি মেয়েটাকে অনেক যত্ন করে, অনেক খেয়াল রেখে। এইটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। অরণি, তোর বর তোকে এইরকম খেয়াল রাখে? অরণি রাখবে না কেন? হয়তো ভাইয়ার চেয়ে কম। চাচি, এইগুলো নিয়ে পরেও কথা বলা যাবে। আগে কাজগুলো সেরে ফেলা যাক। প্রাপ্তি আয়ানের সাথে রুমে আসতেই আয়ান দরজা বন্ধ করে দিল। প্রাপ্তি, কি ব্যাপার, এই সময় দরজা বন্ধ করলে কেন? আয়ান, তোমায় খুব দেখতে ইচ্ছে করছিল, তাই তোমাকে ডেকেছি, কিন্তু তুমি সবার সামনে এমন ভাব করছিলে, মনে হচ্ছে আমায় দেখোইনি। প্রাপ্তি, তুমি তো দেখছিলে আমি অনেক ব্যস্ত ছিলাম, তারপর ও কেন তুমি আমায় ডাকছিলে? আয়ান, প্রাপ্তি, তোমাকে না দেখলে আমার ভালো লাগে না, বলেই আস্তে আস্তে প্রাপ্তির কাছে আসতে থাকল। প্রাপ্তি আয়ানকে কাছে আসতে দেখে রাগী ভাব দেখিয়ে, দাঁড়াও ওইখানে, একদম কাছে আসবে না বলে দিলাম। আয়ান সত্যিই দাঁড়িয়ে গেল প্রাপ্তির কথা শুনে। কি ব্যাপার প্রাপ্তি, তোমার কি মন খারাপ? এইভাবে কথা বলছো কেন? প্রাপ্তি, আমি ঠিক আছি। আচ্ছা, তোমাকে একটা কথা বলেছিলাম, সেটার কি করেছ? ভাইয়ারা কি আসবে? আয়ান, প্রাপ্তি, তুমি কিন্তু কথা কাটানোর চেষ্টা করছো। প্রাপ্তি এইবার নিজেই আয়ানের কাছে এসে, তুমি রাগ করেছ? দেখছিলাম কি করো বউয়ের মুখে এই রকম কথা শুনে। আয়ান, তোমার উপর আমার কখনোই রাগ হয় না, এইটা তুমি ভালো করেই জানো। আচ্ছা প্রাপ্তি, তোমাকে কি আমি কখনোই নিজের করে পাবো না? প্রাপ্তি, পাবে না কেন? পাবে। যেই দিন তোমার বাবা আমাকে মেনে নিবে, যেই দিন সবকিছু ভুলে আমরা আবার এক হব, সেই দিনই তুমি আমাকে তোমার করে পাবে। আয়ান, যদি আব্বু কখনোই মেনে না নেয়?
প্রাপ্তি, তোমার চিন্তা করতে হবে না, শুধু বিয়েটা মিটে যেতে দাও। তোমার আব্বুর অহংকার কি করে ভাঙতে হবে সেটা আমার ভালো করেই জানা আছে। আমার জন্য যখন তুমি পরিবার থেকে আলাদা হয়েছ তখন আমিই জোড়া লাগাব। আমি আর তোমাদের মা ছেলেকে কষ্ট পেতে দিব না। আয়ান প্রাপ্তিকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিয়ে, তোমার মতো বউ যার আছে তার আর কিছুর প্রয়োজন নেই। সারাটা জীবন সুখের অভাব হবে না। প্রাপ্তি আয়ানের নাক টেনে দিয়ে আমাকে পাম দেওয়া হচ্ছে। এই মিস্টার আয়ান চৌধুরী, আমি কিন্তু বেলুন না, আপনার কথায় আমি ফুলে যাব বলেই হাসতে শুরু করল দুজনেই। রেশি এসে দরজার ওপাশ থেকে বলে গেল, ভাইয়া, অভ্র ভাইয়া আসছে, তোমাকে ডাকছে। প্রাপ্তি আর আয়ান ড্রয়িং রুমে এসে অভ্রকে দেখে। আয়ান, কিরে তোর আসতে এত দেরি হলো কেন? কাল গায়ে হলুদ আর তুই আজ আসছিস। অভ্র, কি করব বল, অফিস শেষ করেই বাসায় গিয়ে জামা কাপড় গুছিয়েই তো রওনা দিলাম, তাই আসতে আসতে রাত হয়ে গেল। নিশান ও সকাল থেকে ফোন দিচ্ছে ওদের বাড়ি যাওয়ার জন্য। আমি বলেছি আসিফ ভাইয়া সহ আমাকে ছাড়বে না, যদি ওদের ম্যানেজ করতে পারি তাহলে পরে দেখা যাবে। আসিফ নিজের রুম থেকে বেরিয়ে এসে, সেই কথা ভুলে যাও, এই বাড়ি ছেড়ে তোমার কোথাও যাওয়া হচ্ছে না। অভ্র আসিফের কথা শুনে মুচকি হাসি দিয়ে মনে মনে ভাবছে, এই বাড়ি থেকে আমার এমনিতেই যেতে ইচ্ছে করবে না, কারণ এই বাড়িতে আমার এমন একটা জিনিস আছে যেটা না দেখে আমি থাকতে পারি না। কিন্তু যার কথা ভাবছি সে কোথায় গেল? আসার পর এক পলক দেখা দিয়ে যে কোথায় গেল বুঝতেই তো পারছি না। কথাটা আয়ানকে বারবার বলতে গিয়েও আমি বলতে পারলাম না, কারণ আয়ানের সাথে আমি আমার বন্ধুত্ব কখনোই নষ্ট করতে চাই না। প্রাপ্তি অভ্র চোখের সামনে তুড়ি মেরে, এই ভাইয়া আপনি কোথায় হারিয়ে গেলেন? আমরা কিন্তু সবাই এইখানেই আছি, তাহলে আপনি এইদিক ওদিক ফিরে কাকে খুঁজছেন? অভ্র চমকে উঠে, কিছু বললে? প্রাপ্তি, আমি কিন্তু কিছু কি বুঝতে পারছি, আপনি কি খুঁজছেন? প্রাপ্তির কথা শুনে অভ্র মুচকি হেসে, আচ্ছা আমি কোনো রুমে থাকব সেটা দেখিয়ে দাও। আসিফ, তুমি আমার সাথে আসো, আমার পাশের রুমটাই তোমার। প্রাপ্তি আগেই ঠিক করে রেখেছে। সিয়াম বাহিরে থেকে এসে অরণিকে ডাকছে। অরণি এসে, এতক্ষণ লাগে আসতে? বাহিরে বের হলে কি তোমার বাসায় আসার কথা মনে থাকে না, তাই না? তোমার সাথে তো আয়ান ভাইয়াও থাকে, কই উনি তো বাহিরে গিয়ে ফালতু সময় কাটায় না। সিয়াম, আস্তে কথা বলো না, সবাই শুনলে কি ভাববে? অরণি, শুনুক না, সবাই শুনলে যদি তোমার একটু উন্নতি হয় আর কি। প্রাপ্তি আর নীলিমা বেগম এসে। নীলিমা বেগম, কিরে তুই সিয়ামের সাথে এই রকম চিল্লাচিল্লি করছিস কেন? বাসায় অনকে গেস্ট, তারা কি ভাববে? অরণি, আম্মু তুমি এর মাঝে কথা বলো না। প্রাপ্তি, ঠিক আছে আমরা কথা বলবো না, তোরা রুমে গিয়ে ঝগড়া কর, মারামারি কর, আমাদের কিছু যায় আসে না। আর সিয়াম ভাইয়া, বউয়ের প্রতি একটু কেয়ার করতে শিখুন। সিয়াম আপু, আপনি বলেন আমার কাজ থাকলে তো আমায় বাহিরে যেতেই হবে, কিন্তু অরণি শুধু শুধু আমায় বকা দিচ্ছে। আয়ান এসে, এই তোমরা সবাই পড়ে কথা বলো, সিয়াম তুমি আমার সাথে আসো। প্রাপ্তি, তুমি যাবে? চল, মজার জিনিস দেখাবো। সবাই গিয়ে আসিফের রুমের দরজার সামনে গিয়ে। আয়ান চুপ করে, সবাই শুনো। ভাইয়া নীরার সাথে কথা বলছে, আমরা সবাই গিয়ে একটু ডিস্টার্ব করে আসি। সবাই রুমে ঢুকে। আয়ান ভাইয়া, আপনি কি করছেন? আসিফ সবাইকে দেখে তাড়াতাড়ি করে ফোনটা কান থেকে নামিয়ে, কই কিছু করছি না তো। সিয়াম ভাইয়া, মনে হচ্ছে কারো সাথে ফোনে কথা বলছিলেন। আয়ান সিয়ামের দিকে তাকিয়ে, আরে সিয়াম, তুমি কি বলছো? ভাইয়া তো কিছু করছিল না। সমস্যা নেই ভাইয়া, আমরা এখন বসে আপনার সাথে আড্ডা দিব। আয়ানের কথাগুলো শুনে সবাই মিটমিট করে হাসছে। আসিফ, হ্যাঁ সমস্যা নেই। অভ্র ফ্রেশ হয়ে এসে, আমিও কিন্তু আড্ডা দিতে চলে এলাম তোমাদের সাথে। অভ্র ভাইয়া, আমাদের নীরা ভাবির সাথে ঠিকঠাকভাবে কথা হয় তো? নাকি এখানেও আপনার লজ্জার ব্যাপার স্যাপার আছে?
আসিফ আমতা আমতা করে, অভ্র তুমি কি বল না? অভ্র ভাইয়া আমি কি খারাপ কিছু বলে ফেললাম? আচ্ছা ভাবির খবর আমরা না নিলে কে নিবে? আসিফ আমার কথা বাদ দাও, নিজে বিয়ে করছো না কেন? সব কিছু তো ঠিক আছে, বিয়েটা করে ফেলো। সবাই বসে আসিফের রুমে আড্ডা দিচ্ছে। নীলিমা বেগম রেশিকে বলল, রেশি, আসিফের রুমে সবাই আড্ডা দিচ্ছে, একটু ডেকে আনো তো। সবাই খাবে কখন? আমি খাবার দিয়ে দিচ্ছি, কষ্ট করে সবাইকে ডাকো। রেশি, জি আন্টি। আপনি খাবার রেডি করেন, আমি সবাইকে ডেকে আনছি। রেশি আসিফের রুমের দরজায় দাঁড়িয়ে, ভাবি, খাবার খেতে সবাইকে ডাকছে। প্রাপ্তি, রেশি ভিতরে আসো। কিভাবে যে একা একা পড়ে থাকো বুঝি না। কোথাও যেতে বললেও যায় না। আসো ভিতরে আসো। অভ্র রেশির দিকে তাকিয়ে, কেমন আছো রেশি? বিকালবেলা এক ঝলক দেখা দিয়ে কোথায় যে হারিয়ে গেলে? রেশি, ভাইয়া আন্টি ডাকছে খাবার খাওয়ার জন্য, পরে কথা বলি। সবাই উঠে গেল খাবার খেতে। আজাদ সাহেব এসে বসলেন খাওয়ার জন্য। আয়ান, কালকের আয়োজন কেমন চলছে? কোনো সমস্যা হবে না তো? আয়ান বাবা, আপনি একদম চিন্তা করবেন না, আমরা সবাই তো আছি। সিয়াম, তোমার অফিস থেকে ছুটি নিয়েছ? সিয়াম, হ্যাঁ আজকেই ছুটি নিলাম, 3 দিনের জন্য। সকাল থেকেই সবাই অনেক ব্যস্ত। প্রাপ্তির সকাল থেকে একবারও আয়ানের সাথে দেখা হয়নি। ডেকোরেটরের লোকের সাথে আঠার মতো লেগে থাকতে হচ্ছে। আজাদ সাহেব অনেক আশা নিয়ে সব দায়িত্ব আয়ানের উপর দিয়েছে, ঠিকঠাকভাবে পালন করতেই হবে। অভ্রকে আয়ান স্টেজ সাজানোর জন্য ফুল আনতে পাঠিয়েছে। সিয়াম আর অরণি গায়ে হলুদের তত্ত্ব নিয়ে নীরাদের বাড়ি গেল। আয়ান এসে ড্রয়িং রুমে বসতে বসতে রেশিকে ডেকে বলল, রেশি, 1 কাপ চা দাও তো। প্রাপ্তি চা হাতে করে এসে, রেশি তুমি বসো, আমি নিয়ে এসেছি। আমি জানতাম স্যার এখন এসে চা চাইবে, তাই সাথে করে নিয়ে এসেছি। আয়ান মুচকি হেসে, কিভাবে তুমি আমার মনে কথাগুলো বুঝো বলো তো? এমন সময় দরজায় দাঁড়িয়ে সুমি বলল, আয়ান এই কথাটা আগে আমাকেও বলতে তাই না? এখন বউ পেয়ে তো সব ভুলে গেলে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। প্রাপ্তি তো বিশ্বাস করতেই পারছে না, সে সুমিকে দেখছে। একবার আয়ানের দিকে তাকাচ্ছে, আরেকবার সুমির দিকে। আয়ান প্রাপ্তিকে চোখ দিয়ে ইশারায় সুমিকে দেখিয়ে মিটমিট করে হাসতে লাগল। সুমি, প্রাপ্তি, আমি কি দরজায় দাঁড়িয়ে থাকব, ভিতরে আসতে বলবে না? প্রাপ্তি এগিয়ে গিয়ে, আরে না না ভাবি, আমি কি সত্যি দেখছি নাকি স্বপ্ন বুঝতে পারছি না, তাই থমকে গেছিলাম। জড়িয়ে ধরে, কতদিন পর তোমাকে দেখলাম। কিন্তু ভাইয়া কোথায়? ভাইয়াকে তো দেখছি না। তোমার ভাইয়া গাড়ি থেকে ব্যাগগুলো নামিয়ে আসছে। তোমাদের জন্য আরেকটা সারপ্রাইজ আছে। রুমকি দৌড়ে এসে, মামনি। প্রাপ্তি মামনি কথাটা শুনেই পাশের দিকে তাকিয়ে দেখে রুমকি। রুমকিকে দেখে দৌড়ে গিয়ে কোলে তুলে নিয়ে কান্না জড়িত কণ্ঠে, আম্মু তুমি কেমন আছো? কতদিন পর তোমায় দেখেছি। রুমকি, মা মনি আমি একা আসিনি আম্মু, আব্বু আসছে। প্রাপ্তি, তাই? কোথায় ওরা? পিছনে আসছে। আকাশ আর নিহাদকে সালাম দিয়ে ঝিনুককে জড়িয়ে ধরে বাসার ভিতরে ঢুকল। ঝিনুককে দেখে আয়ানও অবাক হয়ে আছে। ঝিনুক এসে আয়ানকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করল। সবাই এসে ড্রয়িং রুমে ঝোড়ো হয়ে দাঁড়িয়ে আয়ানদের দেখছে। আয়ানও নিজের চোখের পানিগুলো লুকোতে পারল না। আকাশও এসে ভাইবোনকে জড়িয়ে ধরে নিজেও কাঁদতে লাগল। ঝিনুক, কতদিন পর তোকে দেখেছি। কতটা বদলে গেছিস তুই। তোর কি আমাদের কথা একবারও মনে পড়ে না? আয়ান, তুইও তো আমাকে ফোন দিসনি। তাই আমারও একটু অভিমান হয়েছিল তোর উপর। ভাইয়া, তুই বাচ্চাদের মতো কেন কান্না করছিস? 2টা বছর পর তোদের দেখা পেয়েছি, তাই আজকের দিনে আমি কাঁদতে চাই না আর।
রুমকি আয়ানের কাছে এসে, মামা, তুমি তোমার ছোট আম্মুকে ভুলে গেছ? আয়ান নিজের চোখের পানি মুছে রুমকিকে কোলে নিয়ে, না আম্মু, তোমায় একটুও ভুলিনি। আমার আম্মু দেখছি কত বড় হয়ে গেছে। নিহাদের দিকে চোখ পড়তেই, আরে ভাইয়া, তুমি কেমন আছো? তুমি দেখছি কোনো কথাই বলছো না। নিহাদ, কি করে বলবো? তোমাদের ভাইবোনদের দেখে আমি নিজেই ইমোশনাল হয়ে গেছি। নীলিমা বেগম কাছে আসতেই সুমি জড়িয়ে ধরে, আন্টি কেমন আছেন? নীলিমা বেগম, তোমাদের দেখে এখন অনেক ভালো আছি। প্রাপ্তি, ঝিনুক, নিহাদ, আকাশকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। নিহাদ ঋষিকে দেখে, আয়ান, এ তোমাদের কি হয়? ঋষি নিহাদকে দেখে ভয় পেয়ে আছে। নিহাদ, ভাইয়া কি সব বলে দিবে? আয়ান, ভাইয়া আর ভাবি যদি আমায় ভুল বুঝে। আয়ান, ভাইয়া, তুমি কি ওকে চিনো নাকি? নিহাদ, হ্যাঁ, ওকে আমি অনেক আগে থেকেই চিনি, এমনকি ও তো। নীলিমা বেগম, আচ্ছা বাবা, তোমরা পরে কথা বলো, আগে ফ্রেশ হয়ে নাও। প্রাপ্তি, তুই ওদেরকে রুম দেখিয়ে দে, সবাই ফ্রেশ হয়ে নিক। অরণি আর সিয়াম আসতেই, ওই তো অরণি আর সিয়াম এসে গেছে। অরণিকে দেখে সবাই ওদের সাথে কথা বলেছে। কথা শেষ করেই প্রাপ্তি সবাইকে রুমে নিয়ে গেল। ঝিনুক নিহাদকে চুপচাপ থাকতে দেখে, নিহাদ, তখন থেকে দেখছি ওই মেয়েটাকে দেখে চুপ করে আছো। কিন্তু কেন? মেয়েটাকে তুমি কিভাবে চিনো? নিহাদ, ঝিনুক, আমি ফ্রেশ হয়ে আসি, পরে তোমায় বলবো। প্রাপ্তি নিহাদের কথাগুলো কেমন যেন মাথায় গেঁথে গেছে। ঋষিকে ভাইয়া কিভাবে চিনে? আয়ানকে একবার বলে দেখি। আয়ান ফোনে কথা বলছে, প্রাপ্তিকে দেখে কিছু বলবে? প্রাপ্তি মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝালো। আয়ান কল কেটে দিয়ে, হুম বলো। কি হয়েছে, মন খারাপ? আমার লক্ষ্মী বউটার তো মন খারাপ হওয়ার কথা না, সবাইকে পেয়ে তো খুশি থাকার কথা। প্রাপ্তি, নিহাদ ভাইয়ার কথাটা তোমার মনে আছে? ঋষিকে নাকি উনি চিনে? উনি যখন কথাটা বলছিল ঋষির মুখের দিকে একবার দেখেছ? কেমন যেন ভয় ভয় ছিল। আয়ান কাছে এসে প্রাপ্তির গাল দুটোকে দুই হাত দিয়ে ধরে, ঠিক আছে, আমার বউটার চিন্তা করার দরকার নেই। আমি পরে নিহাদ ভাইয়ার কাছ থেকে সবকিছু জেনে নিব। এইবার একটু হাসো। আমার বউয়ে হাসি মুখটাই যে আমার কাছে সব। প্রাপ্তি মুচকি হেসে আয়ানের বুকে মাথা রেখে, তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস। আয়ানও প্রাপ্তিকে শক্ত করে জড়িয়ে ধরে। থ্যাঙ্কস কিসের জন্য মহারানী? প্রাপ্তি, আমার আবদারটা রাখার জন্য। আয়ানের জন্য শুধুই মাত্র থ্যাঙ্কস? আর কিছু না? প্রাপ্তি, তাহলে আর কি? আয়ান, আর হচ্ছে, আর তোমার ওই দুটো ঠোঁট আমার দুটো ঠোঁটের সাথে এক করতে চাই। প্রাপ্তি লজ্জা পেয়ে, তোমাকে কাল কি বলেছি ভুলে গেছ? আয়ান প্রাপ্তিকে সরিয়ে দিয়ে, না ভুলিনি, কিন্তু আমার যে ইচ্ছে করে আমার বউকে একটু কাছে পেতে। প্রাপ্তি, আমি মানুষ, পাথর নয়। প্রাপ্তি, আমি জানি। এতদিন যখন সহ্য করেছ তাহলে আরেকটু করো প্লিজ। আয়ান, ওকে। আমার একটা কথা রাখবে? প্রাপ্তি, বল না, কি কথা? আয়ান, তুমি কখনো সাজো না, আজ হলুদের অনুষ্ঠানে একটু সাজবে? প্লিজ, আমার জন্য না হয় এইটুকু কষ্ট করো। কথাটা বলে আলমারি থেকে একটা প্যাকেট বের করে এনে আয়ান প্রাপ্তির হাতে দিয়ে, এইগুলো তোমার জন্য। এইখানে সবকিছু আছে, তুমি সেজে নিও। আয়ান বাহিরে চলে গেল। প্রাপ্তি প্যাকেটটা হাতে নিয়ে সেইখানেই দাঁড়িয়ে আছে। অরণি প্রাপ্তিকে ডাকতে এসে দেখে প্রাপ্তি প্যাকেট হাতে নিয়ে পাথরের মতো দাঁড়িয়ে আছে। অরণি, আপু, তোর কি হয়েছে, এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? গেস্টরা ওকেই এসে গেছে, আম্মু তোকে ডাকছে। আচ্ছা আপু, আজকেও তুই সাজগোজ কিছুই করবি না? আয়ান ভাইয়াও যে কিভাবে তোর এইসব পাগলামো সহ্য করে বুঝি না। প্রাপ্তি প্যাকেটটা খাটের উপর রেখে দিয়ে, তোর ভাইয়ার ধৈর্য শক্তি হয়তো একটু বেশি, তাই আমার মতো মেয়েকে তার কপালে জুটেছে। আচ্ছা চল, আম্মু কেন ডাকছে দেখি।
অভ্র এসে নীলিমা বেগমকে, আন্টি আমার জন্য 1 কাপ চা দিয়েন, আমি ফ্রেশ হয়ে আসছি। নিহাদ ও নিজের রুম থেকে ফোনে কথা বলতে বলতে আসছিল। অভ্র নীলিমা বেগমকে কথাটা বলেই নিজের রুমে যেতে নিহাদের সাথে ধাক্কা খেতেই নিহাদের হাত থেকে ফোনটা পড়ে গেল। নিহাদের মুখের দিকে না তাকিয়ে অভ্র নিচু হয়ে ফোনটা নিচ থেকে নিয়ে নিহাদের হাতে দিতেই চমকে গেল। নিহাদ ও অভ্রকে দেখে কম অবাক হল না। অনেকক্ষণ চুপ করে থেকে, নিহাদ তুমি এইখানে? অভ্র ভাইয়া আপনি এইখানে? আয়ান রেডি হয়ে এসে, কিরে অভ্র তুই এখনো রেডি হয়ে আসিসনি? তোকে বলছি না তুই রেডি হয়ে এসে আসিফ ভাইয়াকে রেডি করাতে হবে। অভ্রকে নিহাদের দিকে তাকিয়ে থাকতে দেখে আয়ান বলল, অভ্র তোকে তো পরিচয় করাতে তো ভুলেই গেছি, ইনি হচ্ছে আমার দুলাভাই, আমার বড় আপুর হাজবেন্ড। আর ভাইয়া এ হচ্ছে। আয়ান বলার আগেই নিহাদ মুচকি হেসে বলল, মাহবুবুল রহমান অভ্র। আয়ান আশ্চর্য হয়ে, ভাইয়া তুমি ওকে চিনো? নিহাদ, অভ্র আমি কি তোমাকে সত্যিই চিনি? অভ্র কিছু না বলে, আয়ান আমি রেডি হয়ে আসছি বলেই অভ্র নিজে রুমে চলে গেল। গায়ে হলুদের আয়োজন শুরু হয়ে গেছে। অভ্র আর আকাশ আসিফকে রেডি করিয়ে ড্রয়িং রুমে নিয়ে আসলো। সবাই রেডি হয়ে বেরিয়ে এলো। ঋষিকে দেখে অভ্র হা করে তাকিয়ে আছে। আয়ান সবাইকে ড্রয়িং রুমে দেখতে পেয়ে প্রাপ্তিকে না দেখে, অরণি তোমার আপু কই, তাকে তো দেখছি না। নীলিমা বেগম এসে, এই মেয়েটা যে কি করছে আল্লাহই ভালো জানে। আয়ান তোমরা সবাই ছাদে যাও, আমি প্রাপ্তিকে নিয়ে আসছি বলেই আয়ান প্রাপ্তির রুমের দিকে এগুতেই প্রাপ্তি রুম থেকে বেরিয়ে এলো। প্রাপ্তিকে দেখে আয়ান হা করে মুগ্ধ চোখে তাকিয়ে আছে। তার মনের অপসরই তার চোখের সামনেই দাঁড়িয়ে আছে। সবাইও কম অবাক হয়নি প্রাপ্তিকে দেখে। সুমি আয়ানকে এইভাবে থাকতে দেখে আয়ানের কাছে এসে, হা বন্ধ করো, না হলে মশা ঢুকে যাবে। আয়ান লজ্জা পেয়ে মন না চাইলেও প্রাপ্তির দিক থেকে চোখ ফিরিয়ে নিল। নীলিমা বেগম, কিরে প্রাপ্তি, এত দেরি হলো কেন? প্রাপ্তি রেডি হতেও তো সময় লাগে তাই না? তোমরা সবাই দাঁড়িয়ে আছো কেন? চলো। সবাই ছাদে চলে গেল। নিহাদ বারবার অভ্র আর ঋষির দিকে তাকাচ্ছে। ঋষি চুপচাপ হয়ে অরণির সাথে বসে আছে। অভ্র আয়ানের সাথে বিভিন্ন কাজে হেল্প করছে। সবাই একে একে আসিফকে হলুদ লাগাচ্ছে আর মিষ্টি খাওয়াচ্ছে। আজাদ সাহেব আয়ান আর অভ্রকে ডেকে নিয়ে যা যা নিয়মনীতি আছে সবকিছু তাড়াতাড়ি শেষ করবে, রাত যেন বেশি না হয়। অভ্র আঙ্কেল আপনি চিন্তা করবেন না, আমরা তো আছি। ঝিনুক নিহাদের অস্বাভাবিক আচরণ দেখে ঝিনুক চুপ করে না থেকে, এই তোমার সমস্যা কোনো জায়গায় বলো তো? আসার পর দেখছি গোয়েন্দাগিরিতে নাম লিখিয়েছ। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এইখানে আসিফের বিয়ের এনজয় করতে আসনি, এসেছ গোয়েন্দাগিরি করতে। চোখগুলোকে একবার এইদিকে আরেকবার ওই দিকে করছ। সবাই কি ভাববে বলো তো? নিহাদ চুপ করবে? চোখগুলো কোথায় নিয়ে থাকো সেটা বলো। উইয়ে আয়ানের পাশের ছেলেটার দিকে তাকাও, ওকে চিনতে পারো কিনা দেখো। ঝিনুক বিরক্তিকর ভাব নিয়ে তাকাতেই আশ্চর্য হয়ে, অভ্র। নিহাদ, হুম অভ্র। ঝিনুক, ও এইখানে কিভাবে? আমি তো কিছুই বুঝতেছি না। ওর সাথে তুমি কথা বলনি? দাঁড়াও আমি গিয়েই ওর সাথে কথা বলছি। কথাটা বলেই ঝিনুক উঠতেই নিহাদ হাত ধরে, বসো এইখানে। ওর সাথে আমার দেখা হয়েছে কিন্তু ও আয়ানের সামনে আমাকে না চিনার ভাব করছে, কিন্তু কেন সেটাই বুঝতে পারছি না। ঝিনুক, কিন্তু অভ্র এইখানে কার রিলেটিভ হয়? প্রাপ্তিদের? নিহাদ, না, তোমার ছোট ভাইয়ের, মানে আয়ানের বেস্ট ফ্রেন্ড। আয়ানের হয়েই সে এই বাড়িতে। ঝিনুক, তাহলে সমস্যা নেই, একজন আরেকজনের ফ্রেন্ড হতেই পারে। জীবনে চলার পথে কত মানুষ আসে আর যায়। তবে অভ্রকে অনেক দিন পরে দেখে আমার খুব ভালো লাগছে।
ছেলেটার সহ্য শক্তি অনেক। ওর জায়গা অন্য কেউ থাকলে সেই দিনের অপমানে ভেঙে পড়ত। কিন্তু অভ্র নিজের জীবনকে নতুনভাবে সাজিয়ে নিয়েছিল। তবে মেয়েটা জানতেই পারল না মেয়েটা অভ্রকে বিয়ে না করে কত বড় ভুল করেছে। অভ্র মতো এইরকম ছেলে কয়জনের ভাগ্যে জুটে। নিহাদ একটু চুপ করে থেকে, আচ্ছা ঝিনুক, আমি যদি বলি সেই দিনের মেয়েটা আজ এইখানেও আছে তুমি কি অবাক হবে? ঝিনুক একটু জোর গলায়, কি অবাক হব না মানে? ওই মেয়েকে পেলে আমি আগে এইটা জিজ্ঞাসা করতাম অভ্র কোনো দিকে কম আছে? অভ্রকে কেন সেই দিন সবার সামনে অপমান লাঞ্ছনা সহ্য করতে হয়েছে? মানুষের সামনে হাসির পাত্র বানিয়েছে কেন? সেই দিন অভ্র মা বাবাকে কতটা হেনস্থা হতে হয়েছে। কই মেয়েটা? আমাকে একবার দেখিয়ে দাও তো। আজকে মেয়েটা আমার সব প্রশ্নের আনসার দিতেই হবে। নিহাদ ঝিনুক, প্লিজ এখন চুপ করো। তুমি এখন কোনো ঝামেলা করো না প্লিজ। ওদের বিয়েটা মিটে যাক, তারপর না হয় এইসব নিয়ে কথা বলা যাবে। ঝিনুক তুমি আগে এইটা বলো মেয়েটাকে। আমি মেয়েটাকে দেখতে চাই। নিহাদ ঋষি, আয়ানদের সাথে যে মেয়েটা থাকে সেই মেয়েটা। ঝিনুক নিহাদের কথা শুনে অবাক হয়ে, কি বলো ঋষি? আচ্ছা আয়ান কি এই মেয়ের ব্যাপারে সব জানে? নিহাদ সেটা তো জানি না। আয়ান প্রাপ্তিকে চোখ দিয়ে ইশারা করল নিচে যাওয়ার জন্য। ইশারা করে আয়ান নিচে চলে গেল। প্রাপ্তিও নিচে নিজের রুমে আসতেই দেখে আয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন টিপতেছে। আয়ানকে দেখে নিজের কোমরে হাত দিয়ে বিরক্তিকর ভাব নিয়ে, এখন তোমার ডাকার সময়? সবাই কি ভাববে বলো তো? সবার চোখকে ফাঁকি দিয়ে আমাকে এইখানে আসতে হয়েছে। আয়ান প্রাপ্তির দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। প্রাপ্তির কথা শেষ হতেই আয়ান প্রাপ্তিকে হেছকা টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে প্রাপ্তি কোমর জড়িয়ে ধরে, মহারানী তুমি আমার জন্য সেজেছ কিন্তু আমার সামনেই আসছ না। লজ্জা পাচ্ছ? প্রাপ্তি মোটেও না। লজ্জা পাওয়ার কি আছে? আয়ান সেটাই তো। তাহলে দূরে দূরে থাকছ কেন? প্রাপ্তি কিছু না বলে চুপ করে আছে আর মনে মনে ভাবছে আয়ানকে কি করে যে বুঝাই। প্রাপ্তি চলো না উপরে যাই। সবাই হয়তো আমাদের খুঁজছে। আয়ান পালাতে চাইছ তাই তো? ওকে যাও। আকাশ এই পাশ ওপাশ তাকিয়ে, সুমি। আয়ান কোথায়? সুমি প্রাপ্তি ও তো দেখছি এইখানে নাই। হয়তো দেখো দুইজনে লুকিয়ে প্রেম করছে। ঋষি, যাও তো ওদেরকে ডেকে নিয়ে আসো। ঋষি মুচকি হাসি দিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝিয়ে উঠে সিঁড়ির দিকে এগুতেই অভ্র ও আসিফের কাছে যাচ্ছিল, এমন সময় ঋষি অভ্র সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতেই অভ্র ধরে ফেলল। ঋষি লজ্জা পেয়ে নিজেকে অভ্র কাছ থেকে ছাড়িয়ে, সরি ভাইয়া আমি দেখতে পাইনি। অভ্র আমার মনে হয় তুমি ইচ্ছে করেই আমার সাথে ধাক্কাটা খেয়েছ। হাসি চেপে রেখে, কি ঠিক বলছি তো? ঋষি ভয় ভয়, না না ভাইয়া বিশ্বাস করুন আমি আপনাকে একদম দেখতে পাইনি। আমি তো ভাইয়া আর ভাবিকে ডাকতে যাচ্ছিলাম। অভ্র তাই? তার মানে তুমি ভালোবাসার মাঝখানে ডিস্টার্ব করতে যাচ্ছিলে? ঋষি না ভাইয়া সত্যি বলছি আমি ইচ্ছে করে যাচ্ছি না। সুমি ভাবি আমাকে বলল তাদের ডেকে আনতে। অভ্র না তুমি মিথ্যা বলছ। ছি ঋষি এইটা কি তুমি ঠিক করছিলে? দুজন মানুষ একান্তে সময় কাটাচ্ছে আর তুমি, আমি ভাতেই পাচ্ছি না। ঋষিকে খেপানোর জন্য কথাগুলো বলেই অভ্র মিটমিট করে হাসতে থাকল। ঋষি অভ্র কথা শুনে নিজেকে খুব ছোট মনে হচ্ছে। উনি কেন আমায় এইগুলো বলছে? আমি কি ইচ্ছে করে যাচ্ছিলাম নাকি? ওরাই তো আমাকে যেতে বলল। কেন উনি বিশ্বাস করছেন না? কথাগুলো ভাবতেই ঋষির চোখের কোণে পানি এসে গেছে। অভ্র সেই দিন আমিও কান্না করেছিলাম। হয়তো এই কান্না আমি কাউকে দেখাতে পারিনি। তোমরা মেয়েরা যখন যেভাবে খুশি কাঁদতে পারে, কিন্তু আমরা ছেলেরা কখনোই কাঁদতে পারি না। নিজেদের যন্ত্রণাগুলো নিজেদের মনের কঠোরেই রাখতে হয়। ঋষি,
কেন সেই দিন আমাকে এত কষ্ট দিলে? সব কথা মাঝে এই কথা একটু জোরে মুখ থেকে বেরিয়ে গেল। ঋষি কথাটা শুনেই মুখটা উঠিয়ে অভ্র দিকে তাকিয়ে, ভাইয়া আপনি কিছু বলছিলেন? অভ্র বিব্রতভাব নিয়ে, না তোমাকে না। কোথায় যাচ্ছিলে যাও। ঋষি না আমি যাব না। অভ্র ঠিক আছে চলো আমি সহ যাচ্ছি। ঋষি আর কথা বাড়াল না। নিচের দিকে তাকিয়ে হাঁটতে শুরু করল। অভ্র ঠিক আছে চলো আমি সহ যাচ্ছি। ঋষি আর কথা বাড়াল না। নিচের দিকে তাকিয়ে হাঁটতে শুরু করল। দুজনে সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে অভ্র বারবার ঋষির দিকে তাকাচ্ছে। ঋষিও আর চোখে তাকিয়ে অভ্রকে দেখছে। অভ্র ঋষি, তুমি কি কাউকে কখনো ভালোবেসেছ? মানে তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? ঋষি নিচের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে না বুঝাল। অভ্র কি বলো তোমার মতো এত সুন্দরী একটা মেয়ের বয়ফ্রেন্ড নেই? এইটা তো আমি বিশ্বাস করতে পারছি না। কথা বলতে বলতে আবার দুজনে হাঁটতে লাগল। আয়ান কি হলো এখনো দাঁড়িয়ে আছো কেন যেতে বলছি তো। প্রাপ্তি আয়ানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে দরজার দিকে একটু এগিয়ে আবার থমকে দাঁড়াল। পিছনে ফিরে দেখে আয়ান মন খারাপ করে অন্যদিকে ফিরে আছে। প্রাপ্তি মুচকি একটা হাসি দিয়ে আবার দৌড়ে এসে আয়ানকে জড়িয়ে ধরল। আয়ান চমকে উঠে তাকিয়ে দেখে প্রাপ্তি চোখ দুটো বন্ধ করে তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। চোখ বন্ধ করা ওই মায়াবী মুখটা দেখলে যে কেউ প্রেমে পড়ে যাবে। ইচ্ছে করবে তাকে শত জন্মে ভালোবাসতে। ইচ্ছে করবে ওর মতো মানুষটাকেই সারা জীবন পাশে পেতে। ওকে দেখে নিজের চোখের পলক ফেলতে ইচ্ছে করে না। একটা পলক ফেললেই মনে হবে শত যুগ এই মায়াবী মুখটা দেখা হবে না। আয়ান আস্তে আস্তে নরম স্বরে, প্রাপ্তি। এই প্রাপ্তি, কি হয়েছে তোমার? প্রাপ্তি আয়ানের বুক থেকে মাথাটা উঠিয়ে আয়ানের মুখে আঙুল দিয়ে চুপ থাকতে ইশারা করল। আয়ান প্রাপ্তির হাতটা মুখের সামনে থেকে সরিয়ে নিচে নামাল। আস্তে আস্তে নিজের ঠোঁট দুটো প্রাপ্তির দিকে এগিয়ে আনতে প্রাপ্তি চোখ বন্ধ করে ফেলল। আয়ান ঠোঁট প্রাপ্তির ঠোঁটের সাথে ছোঁয়া লাগাতেই, অভ্র এসে আয়ান তুই। কথাটা বলতেই আয়ান চমকে উঠে প্রাপ্তিকে ছেড়ে দিয়ে বিরক্তিকর ভাব নিয়ে, অভ্র তুই এই সময়? অভ্রশ্রী সরি আমি কিছু দেখিনি। আয়ান ঋষির দিকে তাকাতেই ঋষি রুম থেকে বেরিয়ে গেল। প্রাপ্তিও লজ্জা পেয়ে কিছু না বলেই রুম থেকে বেরিয়ে ছাদে চলে গেল। অভ্র প্রতি আয়ানের খুব রাগ হচ্ছে কিন্তু কিছু বলতেও পারছে না। অনেক ধৈর্যের পরীক্ষা দিয়ে প্রাপ্তির এত কাছে গেলাম আর অভ্র এসে সব ভেস্তে দিল। অভ্র সরি রে, আমি সত্যি তোদের এইভাবে ডিস্টার্ব করতে চাইনি। উপরের সবাই তোদেরকে না দেখতে পেয়ে ডাকছে। সরি বন্ধু এইরকম সময়ে ডিস্টার্ব করার জন্য। আয়ান নিজের রাগটাকে কন্ট্রোল করে, নো প্রবলেম। ঋষিকে দেখে একটু খারাপ লাগছে। অভ্র আরে ঋষি কি এখনো ছোট নাকি? ও সব বুঝে। হয়তো শান্ত ভাবখানি নিয়ে থাকে। আয়ান তুই বুঝচ্ছিস না কেন? ও আমার ছোট বোনের মতোই। কখনো এইটা ভাবিনি ওকে আমি রাস্তার পাশে পেয়েছি। তাই একটু খারাপ লাগছে। অভ্র আচ্ছা আয়ান তুই যখন ওকে পেয়েছিস ও কি তখন বিয়ের পোশাকে ছিল তাই না? আয়ান হুম। চল ছাদে যাই। অনুষ্ঠান শেষ করে সবাই নিচে নেমে এলো। নীলিমা বেগম সবাইকে ঘুমানো ব্যবস্থা করে দিচ্ছে। এই বাড়িতে এত গেস্ট সবাইকে তো আর আলাদা আলাদা রুম দেওয়া যায় না। প্রাপ্তি নিচে এসে নীলিমা বেগমকে নিজের রুমটা আকাশদের আর অরণির রুমটা ঝিকুকদের দিতে বলল। সুমি এসে প্রাপ্তির কথা শুনে প্রাপ্তি, একদিন না ঘুমালে কিচ্ছু হবে না, এক কাজ করো যে যে আড্ডা দিতে চায় তাদের সবাইকে নিয়ে ছাদে চলো আমরা সবাই আড্ডা দিব। অরণি ভাবি তুমি ঠিকই বলছ। ঠিক আছে তোমরা সবাই যাও আমি তোমাদের সবাইকে কফি বানিয়ে দিয়ে আসব। প্রাপ্তি আম্মু তুমি ঘুমাতে যাও, আমি সবার জন্য কফি বানিয়ে নিব। সুমি হ্যাঁ আন্টি আমিও প্রাপ্তিকে হেল্প করব। নীলিমা বেগম মুচকি হেসে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি।
সবাই উপরে চলে গেল। ঋষিকে সোফায় বসে থাকতে দেখে প্রাপ্তি এসে, ঋষি, তুই যাবি না? প্রাপ্তির কথাটা শুনে ঋষি তখনকার ঘটনার জন্য নিজেকে খুব ছোট মনে হচ্ছে। চুপ করে নিচের দিকে তাকিয়ে আছে। প্রাপ্তি ঋষির সাথে বসে নিচের দিক থেকে নিজের দিকে ঋষির মুখটা ফিরিয়ে, তুই তখনকার ঘটনার জন্য লজ্জা পাচ্ছিস? আমি খেয়াল করলাম এর পর থেকে তুই আমার আর তোর ভাইয়ার থেকে দূরে দূরে থাকছিস। ঋষি, এইখানে তো তোর কোনো দোষ নেই। মাঝে মাঝে আমরা না চাইতেও এমন ঘটনা ঘটে আমাদের সাথে। এখন চল আমাদের সাথে আড্ডা দিবি। ঋষি, ভাবি তুমি যাও, আমি আসছি। প্রাপ্তি, ওকে আমি যাচ্ছি, তুই তাড়াতাড়ি আয়। কথাটা বলেই প্রাপ্তি উঠে চলে গেল। ঋষি বসে বসে নিহাদের কথা ভাবছে। সেই দিন উনি আমাকে দেখতে এসেছিলেন, অনেক কথাও বলেছিলেন আমার সাথে। কিন্তু যদি সব আয়ান ভাইয়াকে বলে, ভাইয়া আমায় কি ভাববে? অবশ্য ভাইয়াকে তো আমি সবই বলেছিলাম। আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি, তারপরও কি আমায় ভুল বুঝবে? আমার কি তাহলে এখন এই বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত? কিন্তু আমি কোথায় যাব? আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই। অভ্র চেঞ্জ করে ছাদে যাবে, তখনই দেখে ঋষি বসে আছে। ঋষির কাছে একটু এগিয়ে এসে, ঋষি তুমি উপরে যাবে না? বসে বসে কি ভাবছ? অভ্র কথা শুন ঋষি চমকে উঠে, হ্যাঁ। অভ্র, তুমি কি কিছু ভাবছ নাকি? কথাটা শুনে ঋষি অভ্র দিকে তাকাল। অভ্র, না, তুমি চুপচাপ বসে আছো দেখেই কথাটা বললাম। আচ্ছা চলো ছাদে যাই। ঋষি অভ্র পিছন পিছন ছাদে গেল। আয়ান ঋষিকে দেখে অন্যদিকে ফিরে আছে। প্রাপ্তি আয়ানকে ইশারা করল ঋষির সাথে কথা বলার জন্য। সুমি অভ্র আর ঋষিকে একসাথে দেখে, আয়ান, একটা জিনিস খেয়াল করেছিস? ঋষি আর অভ্রকে কিন্তু খারাপ লাগছে না। দেখ দুজনকে কি সুন্দর মানিয়েছে। কথাটা শুনেই ঋষি অবাক হয়ে অভ্র দিকে তাকাল। সুমি, ঋষি তুমি কি আমার কথায় রাগ করেছ? ঋষি কিছু বলছে না, অভ্র দিকেই একদৃষ্টে তাকিয়ে আছে। অভ্র ঋষির দিকে অসহায় মতো তাকিয়ে আছে আর ভাবছে, আমি তো চেয়েছিলাম তোমাকে আমার সারা জীবনের সাথী করে রাখতে। কিন্তু সেই দিন কি এমন হলো তুমি আমাকে অসহায়ের মতো ছেড়ে দিয়ে আসলে? যেই দিন আয়ানের বাসায় আমি তোমাকে দেখলাম সেই দিন আমার মতো অবাক কেউ হয়েছে কিনা কখনো আমি জানি না। আয়ান দুজনের দিকে তাকিয়ে, অভ্র তুই যেভাবে তাকিয়ে আছিস মনে হচ্ছে ভাবি তোর সাথে সত্যিই ঋষিকে বিয়ে দিয়ে দিচ্ছে। আয়ানের কথা শুনে ঋষির থেকে চোখ ফিরিয়ে অভ্র কিছু না বলেই আকাশের সাথে গিয়ে বসল। সবাই মিলে আড্ডা দিতে দিতে কখন যে সকাল হয়ে গেল কেউ টেরি পেল না। সকালবেলা সবাই নিচে গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করতে বসল। আসিফ রুম থেকে বেরিয়ে আসতেই নিহাদ বলল, আসিফ, আর মাত্র কয়েক ঘন্টা বাকি, এর মধ্যে যা খুশি করতে পারো, পরে আর পারবে না। তখন মৃতদের মতোই থাকতে হবে, চাইলেই নিজের ইচ্ছায় কিছু করতে পারবে না। ঝিনুক ঝাড়ি দিয়ে, এই তুমি কি বলতে চাইছো বলো তো? বিয়ের পর সবাই মৃত হয়ে যায়? আকাশ ঝিনুক। নিহাদ কিন্তু কথাটা খারাপ বলেনি। বিয়ের পর ছেলেদের সবকিছুই চেঞ্জ হয়ে যায়, নিজের ইচ্ছা মতো কিছু করা যায় না। সুমি, আমি কিন্তু এইখানেই বসে আছি। আমি কি তোমাকে কোনো কিছু নিয়ে বারণ করেছি? এই প্রাপ্তি তুই করেছিস আয়ানকে কখনো? আয়ান সুইট হার্ট, প্রাপ্তি কিন্তু আমায় কোনো দিন কিছু বলেনি। আমি যেইভাবে ইচ্ছে হয়েছে সেইভাবেই চলেছি। প্রাপ্তি ভাবি, আমি কি বারণ করব বলো? নিজের ইচ্ছে মতো চললেও খারাপ কিছু তো করে না, তাই আমার কখনো বারণ করতে হয়নি। শুধু চুপচাপ দেখেই যেতাম। সবার কথা শুনে আসিফ বলল, এই তো দেখছি পুরোই ঝামেলা। প্রাপ্তি, তোরা কি জেনে শুনে আমাকে বিপদের মুখে ঠেলে দিচ্ছিস নাকি? প্রাপ্তি ভাইয়া, তুই কি এখনো ছোট বাচ্চা? আজ তোর বিয়ে, এখন তো একটু সিরিয়াস হও।
সিয়াম ফোনে কথা বলতে বলতে এসে এই সবাই নাস্তা করতে এসে তো ভালোই আড্ডা দিচ্ছেন। মেয়ের বাড়ি থেকে নিশান ফোন করেছে আমরা কখন রওনা দিব, কিন্তু আপনারা সবাই যেভাবে আড্ডা দিচ্ছেন আজকে তো রওনা দিতে পারবো কিনা সন্দেহ আছে। আয়ান সিয়াম কিন্তু ঠিক কথাই বলেছে, মেয়েদের তো আবার সাজতেন সাজতেন একদিন কাটিয়ে দেয়। অরণি ভাইয়া নিজের বউ সাজে না বলে আমাদেরকে কথাগুলো বলছো তাই তো? আকাশ আচ্ছা সবাই যাও রেডি হয়ে নাও। সিয়াম কিন্তু সত্যি বলছে মেয়েদের বাড়িতে যেতে অনেক লেট হয়ে যাবে। আকাশের কথা শুনে সবাই উঠে গেল রেডি হওয়ার জন্য। প্রাপ্তিদের সবাই নীরাদের বাড়িতে পৌঁছাল। গাড়ি থেকে নেমে মেয়েরা সবাই বাসার ভিতরে ঢুকে গেল। নীরাকে আগেই সাজিয়ে রাখা হয়েছে। নীরার মা আস্তে আস্তে সবার সাথে পরিচিত হচ্ছে। প্রাপ্তি নীরার রুমে আসতেই নীরা সালাম দিয়ে জড়িয়ে ধরে, আপু কেমন আছেন? প্রাপ্তি আমি তো ভালো, তোমার অবস্থা কি? অরণি এসে, বাহ বড় ননদকে পেয়ে আমার একটু খবরও নিল না। আমি কিন্তু রাগ করতেছি। নীরা মুচকি হেসে না আপু আমি তো জিজ্ঞাসা করতেছিলাম বড় আপুকে, এর আগেই তো আপনি চলে আসলেন। অরণি আমাকে আর বুঝাতে হবে না, তবে তোমাকে অনেক সুন্দর লাগছে। আর ক্রেডিটটা কিন্তু আয়ান ভাইয়ার। প্রাপ্তি চুপ করত। নীরা, আসো তোমাকে সুমির সামনে এনে, ইনি হচ্ছে তোমার আয়ান ভাইয়ার বড় ভাবি, ইনি বড় আপু ঝিনুক। এই হচ্ছে রেশি তোমার আরেকটা ছোট বোন। প্রাপ্তি নীরাকে অনেকের সাথেই পরিচয় করিয়ে দিল। আয়ান ভিতরে এসে রেশিকে দেখতে পেয়ে, রেশি তোর ভাবি কোথায়? রেশি ভাইয়া ভাবি তো নীরা আপুর রুমে আছে। আয়ান নীরার দরজার সামনে গিয়ে দেখে প্রাপ্তি সবার সাথেই কথা বলছে। আমি কি ভিতরে আসতে পারি? অরণি দরজার দিকে তাকিয়ে কেন আসতে চাইছ তা তো বুঝি। নীরাকে দেখতে এসে নিজের মানুষকে দেখে যাওয়ার আর কি। আয়ান ভিতরে ঢুকে অরণি তুমি বলো নিজের মানুষকে না দেখলে কাকে দেখব? তবে আমি সত্যিই নীরাকে দেখতে আসছি। নীরাদের ফ্যামিলির অনেকেই এবং তার কাজিনরা জিজ্ঞাসা করতে লাগল ইনিকে? নীরা তার কাজিনদের বিড়বিড় করে বলল, ওই যে বড় আপু দাঁড়িয়ে আছে ওনার হাজবেন্ড। নীরার কাজিন অবাক হয়ে কি বলিস, দেখে তো মনে হচ্ছে এখনো বিয়েই করেনি। দেখলে তো যে কোনো মেয়েই ক্রাশ খাবে। নীরা তুই একটু চুপ কর, আপু শুনলে না তোর 12টা বাজাবে। আয়ান নীরাকে তো অনেক সুন্দর লাগছে কি বলো প্রাপ্তি? আসিফ ভাইয়া তো আজ চোখ ফিরাতেই পারবে না। কথাটা বলে শেষ করতেই আকাশ, নিহাদ আরও কয়েকজন মুরব্বি নীরার রুমে এসেছে বিয়ে পড়ানোর জন্য। বিয়ে পড়িয়ে শেষ করে সবাই বাহিরে চলে গেল। নিহাদ আয়ানকে প্রাপ্তির সাথে দাঁড়িয়ে থাকতে দেখে, ভাই তুই একটা জিনিস, বউকে তোর চোখের আড়াল হতেই দিবি না। বউয়ের গন্ধ শুকে ঠিকই জায়গা মতো চলে এসেছিস। যাই আমার বউটা কোথায় একটু খুঁজে দেখি। বলেই নিহাদ রুম থেকে বেরিয়ে গেল। বিয়ের সব আয়োজন শেষ করে আসিফদের বাড়িতে ফিরার ফালা। নীরাকে বাসা থেকে বের হতেই প্রাপ্তি দাঁড়িয়ে গেল। আসিফ প্রাপ্তিকে দাঁড়াতে দেখে, প্রাপ্তি দাঁড়িয়ে পড়লি কেন? আয়ানের জন্য নাকি? আয়ান তো একটু আগেই বাহিরে গেল। প্রাপ্তি ভাইয়া, আমার ফোনটা মনে হয় নীরার রুমে রেখে আসছি, তোমরা এগিয়ে যাও আমি আসছি। প্রাপ্তি নীরার রুমে গিয়ে ফোনটা নিয়ে আসতেই একটা ছেলের সাথে ধাক্কা খেয়ে ফোনটা নিচে পড়ে গেল। ছেলেটার মুখ দেখার আগেই ছেলেটা সরি বলে নিচের দিক থেকে ফোনটা নিয়ে দাঁড়িয়ে প্রাপ্তির হাতে দিতেই প্রাপ্তি ছেলেটার দিকে তাকিয়ে একটা চিৎকার দিয়ে হাঁপাতে শুরু করল। আসিফ এগিয়ে এসে প্রাপ্তিকে ধরে, প্রাপ্তি কি হয়েছে তোর? এই রকম চিৎকার দিয়েছিস কেন? কেউ আয়ানকে ডাকো তো। ছেলেটা ভয় পেয়ে কিছু না বলেই এইখান থেকে সরে গেল। আসিফ প্রাপ্তির অবস্থা দেখে ছেলেটার দিকে খেয়াল করেনি। আয়ান এসে প্রাপ্তিকে নিজের কাছে নিয়ে ভাইয়া প্রাপ্তির কি হয়েছে? আসিফ আয়ান আমিও তো বুঝতে পারছি না, একটা ছেলেকে দেখেই এই রকম করছে, ছেলেটাকে দেখতে না পেয়ে, আরে এই ছেলেটা কোথায় গেল?
এখানেই তো ছিল। আয়ান ভাইয়া আপনার বাড়িতে যান, আমি ওকে নিয়ে হাসপাতাল যাচ্ছি বলেই প্রাপ্তিকে কোলে তুলে নিল। আসিফ চলো আমিও যাচ্ছি। আয়ান না ভাইয়া আপনারা যান, আমি ওকে ডাক্তার দেখিয়েই চলে আসছি, বেশি কিছু হলে আপনাদের জানাবো। অভ্র এসে আয়ান চল আমি ও তোদের সাথে যাচ্ছি। সবাই বাড়ির দিকে রওনা হল। আয়ান প্রাপ্তি আর অভ্র হাসপাতালের দিকে গেল। প্রাপ্তি কোনো কথা বলছে না, চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানি পড়ছে। তার বুকটা ফেটে যাচ্ছে কিন্তু মুখ দিয়ে কোনো কথা বলতে পারছে না। ডাক্তার প্রাপ্তিকে ভালো করে দেখে একটা ইঞ্জেকশন দিয়ে আয়ানকে বলল, আপাতত ওনাকে ঘুমের ইঞ্জেকশন দিয়েছি, এখন ঘুমিয়ে পড়লে 6 ঘন্টা পর ঘুম ভাঙবে, এর মাঝে আপনারা বসে অপেক্ষা করুন। আয়ান কিন্তু আপনি বললেন না তো ওর কি থেকে এই প্রবলেমটা হয়েছে? ডাক্তার বসতে বসতে আয়ানকে বলল, আপনার কথা শুনে যতটুকু বুঝলাম উনি এমন কিছু দেখেছে যা দেখে উনি সহ্য করতে পারেননি। আর আপনি বলেছেন একটা ছেলেকে দেখার পর এই অবস্থা, এর থেকে আমার যতটুকু ধারণা ওই ছেলের সাথে ওনার এমন কোনো কানেক্ট আছে, তাই ওই ছেলেকে দেখে ওনার পুরনো কিছু মনে পড়ে গেছে, তাই ওই আঘাতটা সহ্য করতে না পেরেই এই অবস্থা হয়েছে। ডাক্তারের কথা শুনেই আয়ান চুপ করে আছে, হয়তো বুঝার চেষ্টা করছে ওই ছেলেটা কে হতে পারে। আয়ান অভ্রকে বাড়ি পাঠিয়ে দিয়ে নিজে হাসপাতালে বসে অপেক্ষা করছে আর ভাবছে ছেলেটা কে? এই ছেলের সাথে প্রাপ্তির কি এমন সম্পর্ক হতে পারে, নাকি এই ছেলে প্রাপ্তির সাথে ঘটে যাওয়া ঘটনার সাথে কোনো যোগ আছে? আমার কোনো কিছুই মাথায় ধরছে না। প্রাপ্তি ঘুম থেকে উঠুক, তারপর না হয় দেখা যাবে। 6 ঘন্টা পর প্রাপ্তির ঘুম ভাঙল কিন্তু কোনো কথা বলছে না। আয়ানও কিছু জিজ্ঞাস করেনি। হাসপাতাল থেকে প্রাপ্তিকে বাড়ি নিয়ে আসল আয়ান, কাউকে কিছু না বলেই নিজের রুমে চলে গেল প্রাপ্তি। সারাটা পথ আসতে আসতে চুপ হয়েছিল, শুধু চোখের পানিগুলোই ঝরেছে। আয়ানও একটা কথাও জিজ্ঞাস করেনি। আয়ান ড্রয়িং রুমে সোফায় এসে বসল। নীরাকে নিয়ে সবাই ব্যস্ত। আয়ানকে এসে বসতে দেখে আসিফ এসে, আয়ান, ডাক্তার কি বলেছে? প্রাপ্তির হঠাৎ করে কি হয়েছে? আয়ান কপালে হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে চুপ করে বসে আছে। আস্তে আস্তে সবাই এসে আয়ানের চারপাশে জড়ো হল কিন্তু আয়ান খেয়াল করেনি। সুমি আয়ানের কাঁধে হাত দিতেই আয়ান চমকে উঠে সুমির দিকে তাকাল। সুমি প্রাপ্তি দেখেছি কাউকে কিছু না বলেই রুমে চলে গেল। কি হয়েছে ওর? আসিফও তোমায় জিজ্ঞাস করছে, কোনো আনসার দিচ্ছ না। আয়ান সুমির থেকে চোখ ফিরিয়ে দেখে সবাই জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। আসিফ কি হলো আয়ান, কথা বলছো না কেন? আয়ান ভাবছে এইখানে কিছু বলা যাবে না, সবার সামনে এইভাবে কিছু বললে আমার প্রাপ্তিকেই ছোট করা হবে। আসিফের দিকে তাকিয়ে, ভাইয়া, মায়ের রুমে চলুন, আপনার সাথে আমি আলাদাভাবে কথা বলতে চাই। আসিফ ঠিক আছে চলো। আসিফ আর আয়ান নীলিমা বেগমের রুমে এসে বসল। আয়ান অনেকক্ষণ চুপ করে থেকে, ভাইয়া, আজ প্রাপ্তি যে ছেলেকে দেখে চিৎকার দিয়েছিল, আপনি ছেলেটাকে দেখেছেন? আসিফ প্রাপ্তির অবস্থা দেখে তখন তো খেয়াল করিনি, কিন্তু পরে দেখি ছেলেটা ওইখানে নেই। কিন্তু আয়ান, কেন ওই ছেলেকে খুঁজতেছ? আয়ান, ওই ছেলেকে প্রাপ্তি মনে হয় চিনে। ওই ছেলের সাথে প্রাপ্তির এমন কোনো যোগ আছে যা দেখে প্রাপ্তির সহ্য হয়নি। আমার মনে হয় প্রাপ্তির সাথে যে ঘটনা ঘটেছিল ওই ছেলের ওই ঘনার সাথে কোনো না কোনো যোগ আছে। আপনি এখন এই ব্যাপারে কাউকে কিছু বলার দরকার নেই, আমি খবর নিয়ে দেখছি বলেই আয়ান রুম থেকে বেরিয়ে এলো প্রাপ্তির কাছে যাবে বলে। প্রাপ্তি রুমে গিয়ে দেখে পুরোটা রুম অন্ধকার হয়ে আছে। আয়ান লাইট ধরিয়ে দেখে প্রাপ্তি এক কোনায় গুটিসুটি মেরে বসে আছে। আয়ানকে লাইট ধরাতে দেখে প্রাপ্তি চোখমুখ কুঁচকে আয়ানের দিকে তাকাল। আয়ান এসে প্রাপ্তির পাশে বসল। প্রাপ্তির এক হাতকে নিজের হাতের মুঠির মধ্যে নিয়ে শক্ত করে ধরে, আমি তোমাকে জিজ্ঞাস করব না ছেলেটাকে? বলবো না ছেলেটাকে দেখে তুমি কেন চিৎকার দিয়েছ?
শুধু এইটুকু বলবো, ছেলেটাকে কি শাস্তি হলে তুমি খুশি হবে? কথাটা শুনে প্রাপ্তি নিজের টলমল করা দুটো চোখ নিয়ে আয়ানের চোখের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। সারাটা পৃথিবী একদিকে আর আমার কাছে তুমি আরেক দিকে। প্রাপ্তি, তোমার অতীত তোমার সামনে আসবেই, তাই বলে তুমি ভেঙে পড়বে? তুমি যত ভেঙে পড়বে এই সমাজের লোকগুলো তোমাকে দেখে মজা নিবে। কেউ তোমার ভালো চাইতে আসবে না। তারা চাইবে না তুমি এই সমাজে মাথা উঁচু করে বাঁচো। এই সমাজের সব লোক তোমাকে এক চোখে দেখবে না। নিজের মনকে শক্ত করে এই সমাজে বাঁচতে শিখো। আমি তোমার পাশে আছি আর সারা জীবন থাকব। তোমার প্রতি আমার কখনো কোনো ভালোবাসার কমতি হবে না। কথাগুলো বলেই আয়ানের চোখে পানি টলমল করছে। কিন্তু প্রাপ্তির সামনে এই চোখের পানিগুলো আমায় যে লুকাতে হবে, তাই উঠে জানালার পাশে গিয়ে দাঁড়াল। প্রাপ্তি হঠাৎ করে এসে আয়ানকে পিছন থেকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগল, তুমিই আমার জীবনের একমাত্র মানুষ যে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। আয়ান প্রাপ্তির দিকে ফিরে নিজের থুতনিটা প্রাপ্তির মাথার উপর রেখে প্রাপ্তিকে জড়িয়ে ধরে, কখনো নিজেকে অবহেলা করবে না। নিজের মাথা উঁচু করে বাঁচতে শিখো। নিজের পায়ের তলার মাটিকে শক্ত করে আঁকড়ে ধরো। নিজেকে স্ট্রংভাবে গড়ে তোলো প্রাপ্তি। তোমাকে এইটা ভুলে গেলে চলবে না, তুমি আয়ান চৌধুরীর ওয়াইফ। আয়ান এত সহজে ভেঙে পড়ে না, তেমনি তুমিও ভেঙে পড়বে না। আমি সারা জীবন তোমার পাশে ছায়ার মতো থাকব না তোমাকে সামলানোর জন্য। তোমাকে পরিস্থিতির সাথে সামলিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। কথাগুলো বলে প্রাপ্তিকে ছেড়ে দিয়ে চলো, ফ্রেশ হবে। কোনো ভুলভ্রান্তি মনে রাখবে না। সারাদিনে চেহারাটার কি অবস্থা করেছ, আয়নাটা একবার দেখো। কথাগুলো বলতে বলতে প্রাপ্তিকে ওয়াশরুমের ভিতরে ঢুকিয়ে দিয়ে, ফ্রেশ হয়ে নাও, আমি দেখে আসছি বাহিরের কি অবস্থা। বিকাল থেকে সবাই তোমাকে নিয়ে অনেক চিন্তায় আছে। আয়ান রুম থেকে বাহিরে গিয়ে দেখে সবাই এখনো ড্রয়িং রুমেই বসে আছে। আয়ান মুচকি একটা হাসি দিয়ে, কি ব্যাপার সবাই এইভাবে বসে আছো? অরণি, নীরাকে এখনো বসিয়ে রেখেছ কেন? নীরা আর ভাইয়াকে ওদের রুমে দিয়ে আসো সবাই। আয়ান এমনভাবে কথা বলছে যেন কোনো ঘটনাই ঘটেনি। অরণি, ভাইয়া আমি অনেক আগেই বলেছি, কিন্তু সবাই বলছে আপু আসুক তারপর। নীরা, ভাবি ও তাই বলছে, আপুকে না দেখে রুমে যাবে না। প্রাপ্তি অনেকক্ষণ পরে গোসল করে ওয়াশরুম থেকে বেরিয়ে খাটের উপর এসে বসল। আয়ানের কথাগুলো তার কানে বাজছে। আজ নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে আয়ানকে জীবনে পেয়ে। আয়ানের এই ভালোবাসা, বিশ্বাস আমার প্রতি সারা জীবন থাকবে তো? না, এইটা আমি কি ভাবছি, ও আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। কথাগুলো ভাবতেই নীরা দরজায় এসে দাঁড়িয়ে, আপু আসবো? প্রাপ্তি দরজায় নীরাকে দাঁড়িয়ে থাকতে দেখে, নীরা, পারমিশন নেওয়ার কি আছে? ভিতরে আসো। এই বাড়িটা এখন থেকে তোমারও, আমারা শুধু 2 দিনের অতিথি, তাই পারমিশন নিতে হবে না। নীরা রুমের ভিতরে ঢুকতে ঢুকতে, আপু তুমি তো দেখছি আমাকে এখনই পর করে দিতেছ। যাই হোক, আগে এইটা বলো তোমার শরীর এখন কেমন আছে? প্রাপ্তি নিচের দিকে তাকিয়ে, আমি ঠিক আছি। তোমাকে এখনো এত রাত পর্যন্ত বসিয়ে কে রেখেছে? নীরা, আপু আমি আপনাকে দেখব বলেই রুমে যাইনি। আয়ান এসে রুমে ঢুকেই, কি ব্যাপার নীরা, আপুকে দেখতে চেয়েছিলে, এখন দেখে তাড়াতাড়ি রুমে যাও বলেই আয়ান তোয়ালেটা নিয়ে ওয়াশরুমে যাবে। এমন সময় নীরা প্রাপ্তির পাশে গিয়ে বসে, আচ্ছা আপু তুমি জয়কে দেখে এইভাবে চিৎকার দিলে কেন? তুমি কি ওকে আগে থেকে চিনতে? কথাটা শুনেই আয়ান থমকে দাঁড়িয়ে পড়ল। প্রাপ্তি আয়ানের মুখের দিকে তাকিয়ে আছে। আয়ান নীরার কাছে এগিয়ে এসে, নীরা ওই ছেলেটা তোমার কি হয়? নীরা উঠে দাঁড়িয়ে, ভাইয়া ও তো আমার কাজিন হয়। আয়ান প্রাপ্তির দিকে তাকিয়ে দেখে প্রাপ্তি অসহায়ভাবে তাকিয়ে আছে তার দিকে। প্রাপ্তির কাছে এগিয়ে গিয়ে বালিশটা ঠিক করে দিয়ে প্রাপ্তিকে শুয়ে কাঁথাটা গায়ের উপর দিতে দিতে, নীরা তুমি এখন যাও, তোমার সাথে আমি সকালে কথা বলবো। নীরা, ভাইয়া আমি কি কোনো অন্যায় করে ফেলছি? আয়ান, নীরা
তোমার আপু একটু অসুস্থ, এখন তোমার সাথে ও কোনো কথাই বলবে না। সকালে দেখবে ও তোমার সাথে ঠিক কথা বলবে। অরণি, অরণি, কোথায় তুমি? আয়ানের ডাকে অরণি এসে ভাইয়া কিছু বলবে? আয়ান নীরাকে নিয়ে ওর রুমে দিয়ে আসো। যাও নীরা, অরণির সাথে যাও। নীরাকে সুমি আর অরণি রুমে দিয়ে গেল। আসিফ অভ্র আর আকাশের সাথেই বসে কথা বলছে। সুমি এসে আসিফকে বলল, নীরাকে রুমে দিয়ে আসছি, তুমি রুমে যাও। আকাশ, আসিফ তাহলে শুভ কাজে আর দেরি করা ঠিক হবে না, তুমি রুমে যাও ভাই, বলেই হাসতে শুরু করল। আকাশের কথা শুনে আসিফ লজ্জা পেয়েছে দেখে অভ্র আসিফকে জোর করে উঠিয়ে রুমের দরজার সামনে এনে, ভাই বাকিটা আপনার জন্য রেখে গেলাম। অভ্র আসিফকে দিয়েই হাসতে হাসতে এসে আকাশের পাশে বসল। অভ্র ফোনের এসএমএস এর শব্দ শুনে পকেট থেকে ফোন বের করে দেখে আয়ান তাকে এসএমএস করেছে ছাদে যাওয়ার জন্য, সেইখানে অভ্র জন্য অপেক্ষা করছে। অভ্র সবার চোখকে ফাঁকি দিয়ে ছাদে গিয়ে দেখে আয়ান ছাদের কিনারায় দাঁড়িয়ে আছে। অভ্র এসে পিছনে দাঁড়িয়ে, আয়ান হঠাৎ এই সময় ছাদে? অভ্র কথা শুনে আয়ান পিছনের দিকে ঘুরে দাঁড়াল। অভ্র, প্রাপ্তির কি অবস্থা এখন? বিকেলবেলা আমি ভয় পেয়ে গিয়েছিলাম ওর অবস্থা দেখে। তুই ওকে একা রেখে ছাদে আসা এখন একদম ঠিক হয়নি। তোর যদি কিছু বলার থাকে সেটা কালকেও তো বলতে পারতি। আয়ান, আমার হাতে এত সময় নেই। তোকে যেই কাজের জন্য ডেকেছি সেটা মন দিয়ে শুন। আজ যেই ছেলেকে দেখে প্রাপ্তি জ্ঞান হারিয়ে ফেলেছিল তার নাম জয়। অভ্র ভ্রু কুঁচকে আয়ানের দিকে তাকিয়ে, তুই কি করে জানলি? আয়ান, নীরা বলেছে। ওই ছেলেটা নীরার কাজিন হয়। তুই এক কাজ কর, ওই ছেলের বাড়িতে খবর নে কে কে আছে, ছেলেটা কোথায় কি করে। সব ডিটেল আমার চাই, আর সেটা অল্প সময়ের মধ্যেই। অভ্র, হুম, সময় মতো পেয়ে যাবি। আগে এই বাড়ির ভেজাল মিটে যাক। আয়ান, ওকে। আর এই কথাগুলো শুধু তোর আর আমার ভিতরে থাকবে। চল এইবার নিচে যাই। আয়ান এসে দেখে প্রাপ্তি ঘুমাচ্ছে। প্রাপ্তির মাথার উপরে হাত রেখে বিড়বিড় করে বলছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে প্রাপ্তি। ওই ছেলের তোমার সাথে দেখা হয়ে ভালোই হয়েছে, কারণ ওদের শাস্তিটা যে পাওনা রয়ে গেছে, আর সে শাস্তি দিবে তোমার আয়ান, যে তোমাকে তার চেয়ে বেশি তোমায় ভালোবাসে, বিশ্বাস করে। ওদের সবাইকে আমি এমন শাস্তি দিব যে কোনো মেয়ের দিকে তাকালে আগে আয়ান চৌধুরীর কথা মনে করবে। আয়ান লাইট অফ করে দিয়ে প্রাপ্তিকে নিজের কাছে টেনে বুকের উপরে রেখে শুয়ে পড়ল। প্রাপ্তির মাথায় হাত বুলাতে বুলাতে কখন যে নিজেও ঘুমিয়ে পড়ল তার মনে নেই। সকালবেলা সুমি আর ঝিনুক ফ্রেশ হয়ে এসে ড্রয়িং রুমে বসেছে। রুমকি এসে সুমির কোলে উঠে বসেছে দেখে ঝিনুক কড়া গলায় রুমকিকে বলল, রুমকি, তোমার মামুনি মাত্র এসে বসল আর তুমি আসতে না আসতেই কোলে উঠে গেলে? তুমি এখন বড় হয়েছ, নামও কি হলো? নামও বলছি। সুমি আপু, থাক না। কে বলেছে রুমকি বড় হয়েছে? আমার কাছে তো আমার ছোট আম্মুটাকে এখনো ছোটই আছে। রুমকির গালে একটা চুমু দিয়ে, ঝিনুক ভাবি, তুমি ওকে আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলেছ, আর তুলো না পড়ে নামাতে পারবে না। নীলিমা বেগম আর অরণি রান্নাঘরে সবার জন্য নাস্তা রেডি করছে। নীরা উঠে এসে ড্রয়িং রুমে সুমি আর ঝিনুককে দেখে মুচকি হাসি দিয়ে রান্নাঘরের দিকে গেল। নীরাকে দেখে অরণি বলল, কি ব্যাপার ভাবি, এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল? নীরা এই কথার আনসার না দিয়ে, আপু আমি তোমাদের সাথে হেল্প করি। নীলিমা বেগম নীরা কথায় মুচকি হেসে একটু এগিয়ে এসে, একদম না। তুমি মাত্র কাল এই বাড়িতে এসেছ, কয়েকদিন যাক, তারপর না হয় আস্তে আস্তে সব শিখিয়ে দিব। অরণি এসে চায়ের ট্রেটা হাতে দিয়ে, তোমাকে আর কোনো কাজ করতে হবে না, শুধু চাটা সবাইকে দিয়ে আসো। নীরা হাতে চায়ের ট্রেটা নিয়ে, আপু এইখানে চায়ের সাথে যে কফি, ওইটা কাকে দিব? অরণি, ও তোমাকে তো বলতে ভুলে গেছি, ওই কফিটা আয়ান ভাইয়াকে দিও। নীরা সবাইকে চা দিয়ে নিজের রুমে আসিফের জন্য চা নিয়ে আসলো।
আসিফ ফ্রেশ হয়ে এসে নীরার থেকে চা নিয়ে চায়ের কাপে চুমুক দিয়ে, চা কি তুমি বানিয়েছ? নীরা, না, শুধু হাতে করে আপনার জন্য নিয়ে আসলাম। চা মা বানিয়েছে। আসিফ, সেটা আমি ভালো করেই জানি, চা আমার মা বানিয়েছে, দেখলাম আর কি, তুমি কি বলো? নীরা, ও আচ্ছা, তো আপনার ঘুম কেমন হলো? এত ঘুম কাতুরি মানুষ আমি জন্মেও দেখিনি। আসিফ, বেশ ভালো, কিন্তু এই প্রশ্নটা কেন? নীরা, কেন সকাল হতেই ভুলে গেলেন? মানুষ বাসর রাত নিয়ে নাকি অনেক স্বপ্ন দেখে, কিন্তু আপনি, আচ্ছা আপনি সারা জীবন ঘুম স্বপ্ন দেখে আসছিলেন নাকি? তাই মনে হয় কাল রাতে কুমড়ো পটাশের মতো পড়ে ঘুমিয়েছেন। নীরা কথা শুনে আসিফ হাসিতে গড়াগড়ি পড়তে লাগল। নিজের হাসিকে একটু কন্ট্রোল করে, আচ্ছা কুমড়োপটাশটা কে? তোমার নানা না দাদা? আসিফের কথা শুনে নীরা এক গাল অভিমান নিয়ে, আপনি হাসছেন? আপনি জানেন, আপনার সাথে বিয়ে ঠিক হওয়ার পর থেকে আমি আপনাকে নিয়ে কত ভেবেছি। ভেবেছিলাম সারারাত বসে আপনার সাথে গল্প করব, কিন্তু আপনি পড়ে পড়ে ঘুমালেন। আসিফ, সরি নীরা, ওকে, তোমার সাথে আজ সারারাত বসে গল্প করব। এইবার তো একটু হাসো। আয়ান কফি হাতে করে রুম থেকে বেরিয়ে এসে দেখে সবাই ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে। নিহাদ আয়ানকে দেখে, কি শালা বাবু, তোমার বউয়ের কি অবস্থা? আয়ান বসতে বসতে একদম পারফেক্ট। আজাদ সাহেব এসে সিয়ামকে বলল, সিয়াম, নতুন বউদের বাড়ি থেকে লোকজন কয়টার সময় আসবে খবর নিয়ে দেখো। অবশ্য যাদের আয়ান রান্নার জন্য এনেছে তাদের রান্না ঘনিয়ে আসছে। আয়ান এদিক সেদিকে তাকিয়ে, রেশি কোথায়? এই বাড়িতে আসার পর দেখছি দূরে দূরে সরে থাকে। ওর কি মন খারাপ নাকি অন্য কিছু, তাও তো বলছে না। রেশি, রেশি বলে ডাকতেই রেশি ড্রয়িং রুমে এসে, ভাইয়া আমাকে ডেকেছেন? এইদিকে নিহাদের চোখে চোখ পড়তেই রেশি নিচের দিকে তাকিয়ে আছে। আয়ান, রেশি, কি হয়েছে তোর? এই রকম দূরে দূরে সরে থাকিস কেন? নিহাদ আয়ানের কথা শেষ হতেই, আয়ান, যদি বলি আমার জন্য মনে হয় ও দূরে দূরে থাকে, হয়তো আমার থেকে আড়াল হওয়ার জন্য। নিহাদের কথা শুনে আয়ান অবাক হয়ে নিহাদের থেকে মুখ ফিরিয়ে রেশির দিকে তাকাল। নিহাদের কথা শুনে আয়ান অবাক হয়ে নিহাদের থেকে মুখ ফিরিয়ে রেশির দিকে তাকাল। রেশি কিছু বলছে না, চুপ হয়ে নিচের দিকে তাকিয়ে ভাবছে, আয়ান ভাইয়া কি আমায় ভুল বুঝে দূরে ঠেলে দিবে? আমার সাথেই কেন বারবার এই রকম হয়? নিহাদ ভাইয়ার সাথে আমাকে এইখানেই দেখা হতে হলো। এই পরিস্থিতি আমি কিভাবে সামলিয়ে উঠব? আয়ান অনেকক্ষণ তাকিয়ে থাকার পর, রেশি, নিহাদ ভাইয়া কি বলছে? তোমরা কি আগে থেকেই দুজন দুজনকে চিনো? রেশি কোনো কথা বলছে না। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। ঝিনুক নিহাদের দিকে তাকিয়ে, তুমি সরাসরি কথাটা কেন বলছো না? আচ্ছা অভ্রকে দেখছি না, ও কোথায়? প্রাপ্তি এসে সবাইকে থমথমে থাকতে দেখে, কি হয়েছে সবাই এইভাবে আছো কেন? আয়ান, প্রাপ্তি, নিহাদ ভাইয়া রেশির ব্যাপারে কিছু বলতে চাইছে। অভ্র ফোনে কথা বলতে বলতে ড্রয়িং রুমে এসে সবাইকে দেখে, কি ব্যাপার, সবাইকে কেমন যেন দেখাচ্ছে। কি হয়েছে সবার? ঝিনুক অভ্র কথা শুনে, অভ্র তুমি যে তোমার ভাইয়া আর আমাকে না চিনার ভান করে থাকো সেই নিয়ে কথা বলছি। আয়ান, কি বলছো এইসব, আমি তো কিছুই বুঝতেছি না। প্লিজ তোমরা একটু বুঝিয়ে বলবে সমস্যাটা কোনো জায়গায়? নিহাদ, অভ্র, সরি আমি আর চুপ থাকতে পারলাম না। আসলে আয়ান, অভ্র হচ্ছে আমার কাজিন, আমার ছোট কাকার ছেলে। আমার কাকা চাকরির সূত্রে ঢাকায় থাকত। আমাদের বাড়িতেও বেশি আসা যাওয়া করত না। ইনফেক্ট আমার বিয়ের সময় কাকা আসতে পারেনি। পরে যখন কাকা আর কাকি আসার পর তোমাদের বাড়িতে গিয়েছিলাম তখন অভ্র তাদের সাথে আসেনি। তাই তোমাদের সাথে অভ্র আর দেখা হয়নি। কিন্তু ঝিনুকের সাথে অভ্র ভালো একটা রিলেশন।
সেই অভ্র এইখানে আসার পর থেকে আমাদের না চিনার ভান করে আছে। নিহাদের কথাগুলো যেন সবার কাছে ঘোরের মতো লাগছে। সবাই শুধু নিহাদের কথাগুলোই শুনছে। আয়ান নীরবতা ভেঙে নিহাদের থেকে মুখ ফিরিয়ে অভ্র দিকে তাকিয়ে, অভ্র, নিহাদ ভাইয়া কি বলছে? তুই কি সত্যি নিহাদ ভাইয়ার কাজিন? কিন্তু তুই তো কখনোই বলিসনি। অভ্রান, আমি নিজেই জানতাম না নিহাদ ভাইয়া তোর বোনের জামাই। যেদিন আমি নিহাদ ভাইকে এই বাড়িতে দেখলাম সেই দিন তুই আমাকে পরিচয় করিয়ে দিলি। আমি নিজেই অবাক হয়েছি নিহাদ ভাইয়াকে এইখানে দেখে। কিন্তু আমি ভয় তোকে কিছু বলিনি। যদি তুই আমাকে ভুল বুঝিস। নিহাদ, আমি তোর ব্যাপারটা বুঝেছি। তাই আমিও তোকে কিছু বলিনি। অভ্র নিহাদের কাজিন শুনে রেশি নিহাদের দিকে তাকিয়ে ভাবছে এই কি সেই ছেলে যার সাথে আমার বিয়ের হওয়ার কথা ছিল। আয়ান, আচ্ছা অভ্র, ব্যাপারটা না হয় বুঝলাম, কিন্তু রেশিকে কিভাবে চিনো? রেশি ও কি তোমার কাজিন হয় নাকি? নিহাদ অট হাসি দিয়ে, আরে না অভ্র, এই কথাটা তুই বলবি না, আমি বলবো। অভ্র ভাইয়া, এইটা না হয় পরা বলা যাবে। থাক না এখন এইসব কথা। প্রাপ্তি না, আমি এইটাও শুনতে চাই। নিহাদ ভাইয়া প্লিজ আপনি বলুন। নিহাদ, রেশির সাথে অভ্র বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু রেশি বিয়ের দিন পালিয়ে যায়। কিন্তু কেন সেই দিন রেশি পালিয়েছে এইটা সবার অজানা হয়ে রয়ে গেল। রেশি অভ্রদিকে অবাক চোখে তাকিয়ে আছে আর চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। অভ্র রেশির দিকে চোখ পড়তেই, সরি রেশি, আসলে আমি এতদিন চাইনি কথাগুলো কেউ জানুক। আর আমি এটাও জানি তুমি আমাকে চিনতে না। আয়ান কিছু বলতে যাবে তখন আয়ানকে থামিয়ে আকাশ বলল, রেশি তুমি অভ্রকে বিয়েটা কেন করলে না? রেশি চুপ হয়ে নিচের দিকে তাকিয়ে আছে। প্রাপ্তি কড়া গলায়, রেশি তুমি কথা বলছো না কেন? প্লিজ তুমি আনসার দাও। রেশি কাঁদো কাঁদো হয়ে, ভাবি বিশ্বাস করো উনি যে সেই ছেলে আমি জানতামই না। বিয়ের দিন সকালে আমার সৎ মা আর তার ভাই মিলে আমাকে ধমকিয়েছিল যে ছেলের সাথে আমাকে তারা বিয়ে দিচ্ছে ওই ছেলে নাকি ভালো না। আমার কাছ থেকে প্রতিশোধ নিতেই নাকি ওই ছেলের কাছে আমাকে বিয়ে দিচ্ছে। তখন আমাকে যখন সাজিয়ে রুমে নিয়ে আসলো তখন আমার কাজিন আমাকে বলল, রেশি তুই পালিয়ে যা, এই বিয়ে করলে তোর জীবন শেষ হয়ে যাবে। তোর এই মা তোর কখনোই ভালো চায় না। তুই যদি পালাতে চাস আমি তোকে হেল্প করব। তাই সেই দিন ওর কথাতেই আমি পালিয়ে এসেছিলাম। প্রাপ্তি উঠে এসে রেশিকে জড়িয়ে ধরে, প্লিজ তুই কান্না করিস না। নিহাদ ভাইয়া, এতে রেশিরও কোনো দোষ দেখছি না। সুমি, আচ্ছা বুঝলাম। তো নিহাদ ভাইয়া আপনি রেশিকে কোথায় দেখেছেন? নিহাদ, রেশিকে যেদিন অভ্র বাবা মা দেখতে গিয়েছিল কাকা আমাকে সাথে করে নিয়ে গিয়েছিল। আর সেদিন অনেক প্রশ্ন আমি রেশিকে করেছিলাম। আয়ান, ওকে ওকে, এইবার সব বুঝলাম। আমরা সবাই মিলে এখন আরেকটা বিয়েতে এনজয় করতে পারি যদি সেটা অভ্র আর রেশি চায়। কি বলো সবাই? কথাটা শুনে অভ্র অবাক হয়ে আয়ানের দিকে তাকিয়ে, আয়ান তুই কি বলছিস? বিয়ে? আয়ান, আমি ঠিকই বলছি। যদি তোরা চাস। প্রাপ্তি, তুই কি বলিস রেশি? তুই রাজি তো? রেশি, ভাবি তোমরা যা চাও এতে আমার কোনো আপত্তি নেই। সবাই খুশি হয়ে আলহামদুলিল্লাহ, তাহলে তো আর কথাই নেই। সিয়াম, যদি কথাগুলো আরো আগে হতো তাহলে তো দুটো বিয়ে একসাথেই দেওয়া যেত। আকাশ, কথাটা কিন্তু ঠিক বলছ। আয়ান, এই দিকের সবকিছু মিটমাট হয়ে যাক, পরে এদের বিয়েটার আয়োজন শুরু করব। নিহাদ, যা কব্র সবকিছু তাহলে মিটমাট হয়ে গেছে। আয়ানের ফোন আসতেই আয়ান উঠে চলে গেল। প্রাপ্তি রেশিকে ডেকে বলল, রেশি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। ভাবি, আপু তোমরাও যাও। নীরাদের বাড়ি থেকে একটু পর মেহমান আসতে শুরু করবে। সবাই রেডি হচ্ছে। আয়ান রুমে এসে প্রাপ্তিকে বসে থাকতে দেখে, কি হলো প্রাপ্তি, তুমি বসে আছো কেন? রেডি হবে না? ওইদিকের মেহমান আসতে শুরু করেছে।
প্রাপ্তি আস্তে করে, এই তো যাচ্ছি। তুমি রেডি হয়ে নাও। আয়ান রেডি হয়ে ড্রেসিং টেবিলের সামনে চুল ঠিক করতে করতে, প্রাপ্তি কেমন লাগছে আমায়? প্রাপ্তি নিচের দিক থেকে মুখ উঠিয়ে আয়ানের দিকে তাকিয়ে আছে। সেই দিন আয়ানের জন্য প্রাপ্তি এই শার্টটা নিয়েছিল আয়ানকে সারপ্রাইজ দিবে বলে, কিন্তু আয়ানের গায়ে শার্টটা দেখে সে নিজেই সারপ্রাইজ হয়ে গেল। আয়ানকে অনেক সুন্দর লাগছে। প্রাপ্তি আস্তে আস্তে আয়ানের দিকে এগিয়ে গিয়ে, তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে। আয়ান, হ্যাঁ সুন্দর তো লাগতেই হবে, শার্টটা যে আমার বউ পছন্দ করে আমার জন্য এনেছে। অবশ্য আজ নীরাদের বাড়ি থেকে অনেক মেয়ে আসতেছে, তাদেরও তো পছন্দ হতে হবে তাই না? কথাটা বলতেই প্রাপ্তি আয়ানকে নিজের কাছে টেনে এনে, যে মেয়ে তাকাবে না সে মেয়ে আগে জানতে হবে আয়ান চৌধুরী কার হাজবেন্ড। আয়ান ও সুযোগ পেয়ে প্রাপ্তিকে কোমর ধরে আরও কাছে টেনে এনে, তাই কিন্তু আমার বউকে ছাড়া যে আমি কাউকেই ভাবতেই পারব না। সুমি এসে দরজায় দাঁড়িয়ে, এত রোমান্টিকতা দেখে আমি ইমপ্রেস হয়ে গেছি। যদি আমার হাতে নোবেল প্রাইজ দেওয়ার দায়িত্ব থাকতো আমি তোমাদের নামটাই নিতাম। আয়ান প্রাপ্তিকে ছেড়ে দিয়ে, এই জন্যই তুমি সে দায়িত্বে নেই। তারাও বুঝে কাকে কি দায়িত্ব দিবে। প্রাপ্তি তাদের কথা শুনে মুখ টিপে টিপে হাসছে। চলবে।